আপনি এখন গল্প শিকারীর কবলে। গল্প শিকারীর আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত একটি অসাধারণ উপন্যাস কুহক। আজ শুনবেন দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্প পাঠের প্রয়োজনে আমরা ভাষার কিছু অদল বদল করেছি, এই ত্রুটি মার্জনা করবেন। ভোর রাত থেকে বৃষ্টি, এমন বৃষ্টি যে সকালে দেখা গেল গাড়ির মার্কার জলের নিচে। গাড়ির ড্রাইভার সুরুজ মিয়া কিছুতেই গাড়ি স্টার্ট দিতে পারল না। আনন্দে তুষারের চোখে জল এসে গেল। আজও স্কুলে যেতে হবে না। আজ পাটিগণিতের একটা পরীক্ষা হবার কথা, অন্যরকম পরীক্ষা। স্যার একজন একজন করে বোর্ডে ডাকবেন। স্কুলে যেতে হবে না, এই আনন্দ তুষার চেপে রাখতে চেষ্টা করছে। মনের ভাবটা প্রকাশ হওয়া উচিত নয়। সে মুখ কালো করে বলল, সত্যি স্কুলে যেতে পারবো না সুরজ চাচা? অবস্থা দেখছো না, পুরো রাস্তা জলে ভরে গেছে, এক হাঁটু জল। তাহলে সারাদিন কি করবো চাচা? কি আর করবে, খেলাধুলা করো, তবে খবরদার জলে নামবে না। জলে নামলে বেগম সাহেবা কিন্তু খুব রাগ করবেন। তুষার কাগজের নৌকো বানাতে বসল। রাত্রি বসলো গল্পের বই নিয়ে। তুষারের খুব ইচ্ছে করছিল জলে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। একা একা জলে নামতে তার সাহসে কুল হচ্ছে না। রাত্রি সঙ্গে থাকলে সে যেত। রাত্রি যাবে না। একবার গল্পের বই নিয়ে বসলে সে বই শেষ না করে ওঠে না। আজ যা মোটা বই নিয়ে বসেছে, এটা শেষ হতে হতে বৃষ্টি থেমে যাবে। এমন চমৎকার একটা ছুটি, অথচ সে কোনো মজাই করতে পারবে না। তুষার নৌকা বানানোর কাগজ নিয়ে বারান্দায় চলে এলো। নৌকা বানিয়ে বানিয়ে সে বারান্দা থেকেই ছাড়বে। 7টা নৌকা বানাবে, সপ্তডিঙা মধুকর। দেখা যাবে নৌকাগুলি কত দূরে যায়। প্রথম নৌকাটা জলে ছাড়ার সঙ্গে সঙ্গেই তুষার লক্ষ্য করল আলো বাড়ির পেছনে যাচ্ছে। জলের মধ্যে ছপ ছপ শব্দ করতে করতে যাচ্ছে। নিশানাথ স্যারের ঘরের দিকেই যাচ্ছে মনে হয়। তুষার ডাকল, হ্যালো, এই হ্যালো। আলো তার ডাক শুনল না, শোনার কথাও নয়। সে একা একা নির্বিকার ভাবে যাচ্ছে। তার হাঁটু পর্যন্ত ডুবে গেছে জলে। তুষার মার কাছে চলে গেল। দীপার মাথা ধরেছে। তিনি শুয়ে আছেন। তার মাইগ্রেনের ব্যথা আছে। মাঝে মাঝে এই ব্যথা তাকে কাবু করে ফেলে। আজও করেছে। ঘর অন্ধকার করে তিনি শুয়ে আছেন। তুষার বলল, মা, আলো একা একা বাড়ির পেছনে যাচ্ছে এই জলের মধ্যে দিয়ে। যাক, তোমরা তাকে খেলায় নেবে না, কিছু করবে না তো। বেচারা একা একা কি করবে বলো? আমি কি ওকে নিয়ে আসবো? না, নিয়ে আসতে হবে না। ও কিছুক্ষণ খেলুক একা একা। কিন্তু বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো। ভিজুক, খানিকটা ভিজলে কিচ্ছু হবে না। তাহলে আমিও খানিকটা ভিজে আসবো মা? না, তোমাকে ভিজতে হবে না। তুষার বেশ মন খারাপ করল। মার কাণ্ডটা সে বুঝতে পারছে না। এক একজনের জন্য এক এক ব্যবস্থা কেন? আলো যদি জলে ভিজতে পারে, সে পারবে না কেন? বড়দের এটা কি ধরনের যুক্তি? মাকে যুক্তির ভুল ধরিয়ে দেবার সাহসও তার হলো না। তার শুধু মনে হলো মা নিজে মেয়ে বলেই মেয়েদের বেশি আদর দেন। নিশানাথ বাবু একটা আয়না হাতে নিয়ে মুখ কালো করে বসে আছেন। তার নিচের পাটির দাঁত পড়তে শুরু করেছে। আজ সকালে দাঁত মাজার সময় দুটো একসঙ্গে পড়ে গেল। আশ্চর্য কাণ্ড! নিজের মুখটা কি কুৎসিত দেখাচ্ছে। কথাবার্তাও কেমন অস্পষ্ট হয়ে গেছে। হচ্ছেটা কি? নিশানাথ বাবু জানালা দিয়ে তাকালেন।
এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টি একটু কমলে একজন ডেন্টিস্টের কাছে যাবেন, তার সঙ্গে আলোচনা করবেন। তার ধারণা হচ্ছে কোনো একটা ভিটামিনের অভাবে এরকম হচ্ছে। সেই ভিটামিনটা খেলে কি বাকি দাঁতগুলি টিকবে? আমি এসেছি। নিশানাথবাবু চমকে উঠলেন। আলো এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে। সে কথা বলছে, মাথার মধ্যে কথা। নিশানাথবাবু আলোর দিকে ফিরলেন, হাসলেন। যদিও দাঁত নেই, হাসতে তাঁর লজ্জা লাগছে। তিনি আলোর সঙ্গে কথা শুরু করলেন। পুরো কথাবার্তাই হলো মাথার ভেতরে। কারুর ঠোঁট নড়ল না, কোনো রকম শব্দ হলো না। বাইরের কেউ দেখলে নিশ্চয়ই ভাবত এরা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে কেন। তাদের কথাবার্তার শুরুটা এরকম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নেই। দেখো না কি কাণ্ড, আমার সব দাঁতগুলো আপনা আপনি পড়ে যাচ্ছে। আপনার কি অসুখ করেছে? বুঝতে পারছি না, হয়তো করেছে কোনো একটা অসুখ। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, এখানে বসো। আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলেন, অন্যরা সেভাবে বলে না কেন? পুরো ব্যাপারটা আমি ঠিক জানি না। আমার মনে হয় কোনো একটা বড় অসুখ হয়েছে। সেই অসুখের পর থেকেই এইরকম একটা অবস্থা হয়েছে। আমি আপনার কাছ থেকে পড়া শিখব। বেশ তো, শিখবে। অবশ্যই জানি না পারবো কি না, পারতেও পারি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি না চোখ বন্ধ করে থাকো। আমি তোমার মাথার ভেতরে চলে যাব, সেখান থেকে শেখাবো। মাথার ভেতরে কেমন করে যাবেন? তা তো জানি না, তবে আমি যেতে পারি। আলো চোখ বন্ধ করে বসল। নিশানাথবাবু মেয়েটির মাথার ভেতর অনায়াসে চলে গেলেন। তার জন্য একটা বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছিল। উজ্জ্বল আলোয় এই মেয়ের মাথার গহীন কুয়ো ঝলমল করছে। নিশানাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। গহীন কুয়ো দিয়ে নিচে নামতে নামতে তার বারবার মনে হলো এই মেয়ে একটি অসাধারণ মেয়ে। তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই মেয়ের কল্পনা শক্তি অসাধারণ, বোঝার ক্ষমতাও অসাধারণ। নিশানাথবাবুর রোমাঞ্চ বোধ হলো। তার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আনন্দে মন ভরে যাচ্ছে। তিনি আবার কথা বলা শুরু করলেন। আলো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? পারছি। তুমি কি জানো সব কিছুর নাম আছে? জানি। সেগুলি লেখার সময় আমরা কিছু চিহ্ন ব্যবহার করি, যেমন অ, আ, হর্ষই, দীর্ঘই। হ্যাঁ, আমি এগুলো বইতে দেখেছি। আমরা এই চিহ্নগুলি সাজিয়ে সাজিয়ে আমাদের মনের ভাব লিখে ফেলি। তুমি যদি চিহ্নগুলি শিখে ফেলো, তাহলে তুমিও লিখে তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, বইও পড়তে পারবে। আমাকে চিহ্নগুলো শিখিয়ে দিন। একদিনে তো পারবো না, ধীরে ধীরে শেখাবো। আমি একদিনেই সব শিখে ফেলতে চাই। আজ আমি আর শেখাতে পারবো না, প্রচণ্ড মাথা ধরেছে। নিশানাথবাবু আলোর মাথার ভেতর থেকে বের হয়ে এলেন।
অসহ্য যন্ত্রণা। তিনি ছটফট করতে লাগলেন। এরকম তীব্র যন্ত্রণা তার আগে কখনো হয়নি। শুধু যে যন্ত্রণা হচ্ছে তাই নয়, মুখ থেকে লালা ঝরছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। তিনি গোঙানির মতো শব্দ করতে লাগলেন। দীপা লক্ষ্য করলেন আলো ঘরের এক কোণে একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে। বইয়ের পাতা উল্টাচ্ছে। তার ভঙ্গি দেখে মনে হয় সে পড়ছে। দীপার মনটাই খারাপ হয়ে গেল। বেচারি আলো পড়া পড়া খেলা খেলছে। আহা! রাত 10টার থেকে দারোয়ান এসে খবর দিল স্যার যেন কেমন করছে। দীপা ছুটে গেলেন। নিশানাথবাবু বিছানায় বসে আছেন। তার চোখ রক্তবর্ণ, মুখ দিয়ে লালা ঝরছে। দীপা বললেন, এ কি চাচা, আপনার কি হয়েছে? কিছু বুঝতে পারছি না মা, কিছু বুঝতে পারছি না। দীপা তৎক্ষণাৎ ডাক্তার আনতে পাঠালেন। তিনি মনে মনে ঠিক করে রাখলেন ডাক্তার দেখে যাবার পর নিশানাথবাবুকে হাসপাতালে কিংবা কোনো ক্লিনিকে পাঠিয়ে দেবেন। চাচা, আপনার কি অসুবিধা হচ্ছে বলুন তো? আমি নিজেই বুঝতে পারছি না গো। মাথায় কি যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ। একটু জল খাবেন? না, আমার তৃষ্ণা হচ্ছে না। গরম লাগছে? একটু ফ্যানটা চালিয়ে দিই? না, ঠান্ডা লাগছে। তাহলে গায়ে একটা চাদর দিই, এক্ষুনি ডাক্তার এসে যাবেন। নিশানাথবাবু গায়ে চাদর জড়িয়ে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ঘুমে তার চোখ বন্ধ হয়ে এলো। ডাক্তার এসে দেখলেন রোগী ঘুমোচ্ছে। তিনি বললেন, ঘুম ভাঙিয়ে কাজ নেই। রোগী যখন ঘুমোচ্ছে এটা খুব ভালো কথা। আমি সকালে এসে দেখে যাব। আর ভালো ঘুম হচ্ছে যে কোনো রোগের বড় ওষুধ। ডাক্তার সাহেবের কথা বোধহয় সত্যি। নিশানাথবাবুর ঘুম ভাঙল ভোরে। তার আর মাথা ব্যথা নেই, শরীর ছড়ছড়ে। তিনি অনেকক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলেন। চা খেতে খেতে মালির সঙ্গে অনেক গল্প করলেন। সবই তার ছেলেবেলার গল্প। গল্প শেষ করে নিজের ঘরে এসে চিঠি লিখলেন তাপসীকে। তাপসী তার বড় বোনের মেয়ে, কলকাতায় থাকে, বিয়ে পড়ে। এই মেয়েটিকে তিনি ছোটবেলায় খুব স্নেহ করতেন। দেশ ছেড়ে সে যখন তার মার সঙ্গে চলে যায় তখন তিনি খুব কেঁদেছিলেন। তাপসী, মা আমার, ময়না আমার, মা গো, তুমি কেমন আছো? আমার শরীর ভালো নেই মা, কি জানি কি হয়েছে। বেশি দিন আর মনে হয় বাঁচবো না। আমার কি হয়েছে আমি নিজেও জানি না। খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা। এই কষ্ট তবু সহ্য করা যায়, কিন্তু তার চেয়েও বড় কষ্ট আমি মানুষের মাথার ভেতর ঢুকে যেতে পারি। আজ এই পর্যন্তই লিখলাম। এই পর্যন্ত লিখে নিশানাথ থামলেন। তাপসী এই চিঠি পড়ে কি ভাববে? নিশ্চয়ই ভাববে তার মাথা খারাপ হয়ে গেছে। তিনি আবোল তাবোল ভাবছেন। নিশানাথবাবু চিঠিটা ছিঁড়ে ফেললেন। মাসুদ মুখ শুকনো করে বসে আছে। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। রাগের কারণ হচ্ছে দরজায় নক না করে ডাক্তার সাহেবের চেম্বারে সে ঢুকেছিল। ডাক্তার সাহেব খুব বিরক্ত হয়েছেন। অন্য সময় হলে বিরক্ত হতেন না, আজ হয়েছেন। কারণ ওই মেয়ে তার ঘরে বসে আছে। মেয়েটা বড় যন্ত্রণা করছে। কাজের সময় যদি এভাবে বসে থাকে তাহলে কিভাবে কাজ হয়?
সব কিছুর একটা সময় অসময় আছে। প্রেম খুবই ভালো জিনিস, তাই বলে কাজের সময় কেন? রুগীরা বসে আছে, এক্স রে রিপোর্ট নিয়ে যাবে, ডাক্তার সাহেবের সময় হচ্ছে না। মাসুদ ডাক্তার সাহেবের চেম্বারে ইচ্ছে করেই শব্দ না করে ঢুকেছে, যাতে সে অস্বস্তিকর কোনো পরিস্থিতিতে দুজনকে দেখতে পায়। মেয়েটা যেন লজ্জায় পড়ে, লজ্জায় পড়লে আসা যাওয়া কমবে। কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না। প্রেমের মতো ভালো যে জিনিস, তারও বাড়াবাড়ি খারাপ। মাসুদ অবশ্য তাদের কোনো অস্বস্তিকর অবস্থায় দেখল না। দুজনেই মুখোমুখি বসে গল্প করছে। খুব সিরিয়াস ধরনের কোনো গল্প হবে, কারণ দুজনের মুখই বেশ গম্ভীর। ডাক্তার সাহেব মাসুদের দিকে তাকিয়ে বললেন, কি চাও? রিপোর্টগুলো কি হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে, নিয়ে যাও। আর শোনো মাসুদ, ঘরে ঢোকার সময় নক করে ঢুকবে, এটা হচ্ছে একটা সাধারণ ভদ্রতা। কাজের সময় অত কিছু মনে থাকে না স্যার, বাইরে এতগুলো রুগী বসে আছে, কতক্ষণ ওরা বসে থাকবে বলুন তো? ওদের তো কাজকর্ম আছে, সারাদিন বসে থাকলে তাদের চলে কী করে? রুগী বসে থাকার সঙ্গে দরজায় নক করার সম্পর্ক কি? রুগী বসে থাকলে দরজায় নক করা যায় না? মনে থাকে না স্যার? সাধারণ জিনিস মনে থাকে না, বাকি সব তো মনে থাকে। তোমার আচার ব্যবহার আমার একদম পছন্দ হচ্ছে না। অপছন্দের কি করলাম স্যার? অপছন্দের তুমি কি করেছো তুমি জানো না? জি না। রুগীদের সঙ্গে তুমি খুব খারাপ ব্যবহার করো। তোমার বিরুদ্ধে অনেকেই কমপ্লেন করেছে। কমপ্লেন তো স্যার আপনার বিরুদ্ধেও আছে। সব কমপ্লেন কি ধরলে চলে? আর তো কিছু লোক আছে যারা আল্লাহর বিরুদ্ধেও কমপ্লেন করে না? আমার বিরুদ্ধে কি কমপ্লেন আছে? বাদ দেন। বাদ দেবো কেন? শুনি কি কমপ্লেন। আপনি আমাকে তুমি করে বলেন কেন? ছোট চাকরি করি বলেই কি তুমি বলতে হবে? আমি স্যার বিএসসি পাস। ঠিক আছে, তুমি যাও। মাসুদ বের হয়ে এলো। তার কিছুক্ষণ পরই সে যে চিঠিটা পেল, তার বক্তব্য হচ্ছে নোভা পলিক্লিনিকে তার চাকরির আর প্রয়োজন নেই। আগামী দিনের ভেতর সে তার দায়িত্ব বুঝিয়ে দেবে। এক কথায় চাকরি নট। মাসুদের মনটা খুবই খারাপ হয়েছে। এই সময়ে চাকরি চলে যাওয়া একটা ভয়াবহ ব্যাপার। নতুন চাকরি এখনই তার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বদমেজাজের জন্য এর আগেও দুবার তার চাকরি গেছে, এই নিয়ে তৃতীয়বার হলো। ডাক্তার সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইবে? না, ক্ষমা চাইতে ইচ্ছা করছে না। মাসুদ হেল্পার ছেলেটাকে চা আনতে পাঠালো। হাত ভাঙা এক রুগী এসেছে। কিছুক্ষণ পরপরই সে হাউ মাউ করে চেঁচিয়ে উঠছে। মাসুদ তার দিকে তাকিয়ে বলল, নো সাউন্ড। চিৎকার করলে কি ব্যথা কমে? উল্টা হার্টের ক্ষতি হয়, অত চেঁচাবেন না। হাত ভাঙা রোগীর সিরিয়াল 33। মাসুদ তাকে 6 নম্বরে নিয়ে এলো। অন্য রোগীরা হইচই শুরু করেছে। মাসুদের মুখটাই তেতো হয়ে গেল। ব্যথায় একজন মরে যাচ্ছে, তাকে আগে যেতে দেবে না? এটা কি রকম বিচার? এই সময় ঘরে ঢুকলেন নিশানাথবাবু। মাসুদ অবাক হয়ে তাকিয়ে রইল। সে চিনতে পেরেছে। না পারলেই বোধহয় ভালো হতো। এ কি অবস্থা হয়েছে মানুষটার? নিশানাথবাবু মাসুদের দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন ভাই? আমাকে তো চিনতে পেরেছেন, তাই না? জি। আপনার অবস্থা তো এখান থেকে যাওয়ার পর। হ্যাঁ, মাথার সব চুল পড়ে গেল, দাঁতও সব পড়ে যাচ্ছে, তার উপর মাথায় যন্ত্রণা হয়। বসেন বসেন ভাইজান, আপনাকে দেখে মনটাই খারাপ হয়ে গেল, খুবই খারাপ। বিশ্বাস করেন, মনটা খুব খারাপ হয়েছে আমার। বুঝতে পারছি,
লোকটির মনের অবস্থা নিশানাথবাবু পরিষ্কার বুঝতে পারছেন। সে খুবই দুঃখিত, তার চোখে জল এসে যাচ্ছে। তবে এই মানুষটা তার কাছে কোনো একটা ব্যাপার লুকোতে চেষ্টা করছে, এক্স রে সংক্রান্ত ব্যাপার। তিনি ইচ্ছে করলে লুকোনো ব্যাপারটা ধরতে পারেন, মাথার একটু গভীরে ঢুকলেই হয়। নিশানাথের মনে হচ্ছে এটা ঠিক নয়, অনধিকার চর্চা। একজন মানুষের ব্যক্তিগত জগতে ঢুকে পড়া এটা অন্যায়, বড় ধরনের অন্যায়। মাসুদ বলল, ভাইজান, আপনাকে দেখে আমার মনটা ভেঙে গেছে। আপনি যান, ডাক্তার সাহেবের সঙ্গে একটু দেখা করেন, যদি উনি কোনো ওষুধপত্র দেন। অসুখটা আবার একদিকে ভালো করেছে। এখন আমি অনেক কিছু বুঝতে পারি। কি বুঝতে পারেন? এই ধরুন, আপনার আজকেই চাকরিটা চলে গেছে, এটা আমি জানি। হ্যাঁ, আর কি জানেন? আমি জানি যে আপনি মানুষটা খুবই বদরাগী, কিন্তু আপনার মনটা কাশের মতো পরিষ্কার। আপনার বড় ভাই মারা গেছেন, বড় ভাইয়ের পুরো সংসার দীর্ঘদিন ধরে আপনি টানছেন, এই কারণে বিয়েও করেননি। আরও জানি যে যারা খুব গরিব রোগী হয় তাদের কাছ থেকে এক্সরের টাকা নিয়ে আবার নানা কারণে ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কোনো সময় বেশি টাকাও ফেরত দিয়ে দেন। হ্যাঁ, এসব আপনি কী করে? আপনি আপনি একটু ডাক্তার সাহেবের কাছে যান, ওনার সঙ্গে কথা বলুন। আপনাকে এতক্ষণ আমি বলিনি, কিন্তু না বলে পারছি না। আমাদের এখানে এক্স রে মেশিনটা না একটু গন্ডগোল হয়েছিল, তার থেকেই আপনার এইসব হয়েছে মনে হয়। আপনি যদি ডাক্তার সাহেবের কাছে যান, লোকটা খুব খারাপ, তবে ডাক্তার ভালো। সব খারাপ মানুষেরই দুটো দিক থাকে তো, ভালো খারাপ। হ্যাঁ, যাই। নিশানাথবাবু ডাক্তার সাহেবের কামরায় ঢুকলেন। ডাক্তার সাহেব বিরক্ত মুখে তাকালেন, তারপর শীতল গলায় বললেন, কি ব্যাপার, কি চান আপনি? নিশানাথবাবু জবাব দিলেন না। তিনি নিমেষের মধ্যে ঢুকে গেলেন ডাক্তার সাহেবের মাথার ভেতরে। তার দম বন্ধ হয়ে আসতে লাগল। তিনি শিউরে উঠলেন। এই ডাক্তারের মনে এত ঘৃণা কেন, এত লোভ কেন? মানুষটার চেহারা কি সুন্দর, কত জ্ঞান, কত পড়াশোনা, অথচ তার মন ঘৃণায় নীল হয়ে আছে। ঘৃণার সঙ্গে যুক্ত হয়েছে তীব্র লোভ, সব কিছুর জন্যেই লোভ। এই মুহূর্তে তার লোভ সামনে বসে থাকা স্নিগ্ধ চেহারার মেয়েটির প্রতি। কত বয়স মেয়েটির? খুব বেশি হলে 17-18। নিশানাথবাবু ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে বললেন, কেমন আছেন ডাক্তারবাবু? আমি কেমন আছি সেটা জানতে এসেছেন? আপনি কি চান আমার কাছে সেটাও বলুন। কিছুই চাই না। কিছুই চান না? তাহলে এসেছেন কেন? এই তো সেই মেয়ে, এতবার স্বপ্নে দেখেছি, নাসিমা নাম। কেমন আছো মা? আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকেই বলছি। ওই দিন তুমি এইখানে ছিলে, আর তোমার জন্মদিন ছিল, অথচ তোমার খুব কষ্ট হচ্ছিল। তুমি একটা ট্রাকের সামনে দৌড়ে চলে গেলে, কিন্তু ট্রাকটা যদি না থামতো। এই মশাই, আপনি কি পাগল নাকি? হু আর ইউ? গেট আউট এখান থেকে, বেরিয়ে যান। না না, উনি পাগল নন, উনি তো ঠিকই বলছেন।
একদম ঠিক বলছেন। আপনি কি? আমি আপনার একজন রোগী। আমার রুগী? রুগীদের সঙ্গে আমার কোনো ব্যাপার নেই। আমি একজন রেডিওলজিস্ট। এক্স রে প্লেট দেখে রিপোর্ট লিখে দিই। সোজাসুজি বলুন তো আপনি কে? আমার মাথার ভেতর দিয়ে প্রচুর এক্সরে চলে গিয়েছিল, মনে নেই আপনার? তারপর থেকে দেখুন না কি হয়েছে। মাথার চুল পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, হাতের নখগুলিও মরে যাচ্ছে। এই দেখুন না কেমন কালচে হয়ে গেছে। আপনি সেই রুগী? জি, আমি সেই। ও, কি উল্টো পাল্টা কথা বলছেন? আমাদের এখানে কারোর মাথার ভেতর দিয়ে বেশি এক্স রে পাস করানো হয় না। যতটুকু দরকার ততটুকুই পাঠানো হয়। আজে বাজে অ্যালিগেশন এনে আপনার কোনো লাভ হবে না। আপনার ভয় নেই? আমি কোনো অভিযোগ করছি না। নিশানাথবাবু বুঝতে পারছেন ডাক্তার তার কথা কিছুই বিশ্বাস করছে না। সে অবিশ্বাসী চোখে তাকিয়ে আছে। এই লোকটির মন অবিশ্বাস এবং সন্দেহে পরিপূর্ণ। আচ্ছা, কিছু কি করা যায় না? এর মাথায় ঢুকে সামান্য কিছু ওলট পালট করে দেওয়া যায় না? তিনি যদি তুষারের মাথায় ঢুকে কিছু পরিবর্তন করতে পারেন, তিনি যদি আলোর মতো একটি মুখ ও বধির মেয়েকে শেখাতে পারেন, তাহলে এই লোকটিকে কেন পারবেন না? চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করে দেখাই যাক না। ডাক্তারের মাথার ভেতর ঢুকে নিশানাথবাবু প্রায় দিশা হারিয়ে ফেললেন। কি অসম্ভব জটিলতা! মস্তিষ্কের কুয়োর ভেতর যত নামছেন, জটিলতা ততই বাড়ছে। কুয়োর গহীন তলদেশের দিকে তিনি প্রবল টান অনুভব করছেন। যতই নিচে নামছেন, আকর্ষণ ততই বাড়ছে। লোকটির চিন্তাভাবনার শিকড় অনেক দূর পর্যন্ত গেছে। ততটা নামাও কষ্ট, বেশ কষ্ট। একজনের মাথার ভেতর প্রবেশ করবার সঙ্গে সঙ্গে সব পরিষ্কার বোঝা যায়। একজন মানুষের মানসিকতা কেমন। ক্ষুদ্র ক্ষুদ্র ইটের বিশাল বিশাল ইমারত, সেসব ইমারতে বিচিত্র সব প্যাটার্ন, অদ্ভুত সব নকশা। একজন মানুষের মানসিকতা বদলানোর মানে হচ্ছে ওই সব নকশায় পরিবর্তন নিয়ে আসা, যার জন্য পুরো ইমারতই ভেঙে নতুন করে বানানো দরকার হয়ে পড়ে। নিশানাথবাবু তা পারলেন, তবে তার অসম্ভব কষ্ট হতে লাগলো। মনে হলো যেন শরীর অবশ হয়ে আসছে, ক্লান্তিতে ভেঙে পড়ছেন। এর মধ্যেও কিছু কিছু পরিবর্তনের চেষ্টা করলেন। কাজটা কঠিন, তবে পুরোপুরি অসম্ভব নয়। তার কারণ মানসিকতা পরিবর্তনের ব্যাপারটা কিভাবে করতে হয় তা তিনি জানেন। কেউ তাকে শিখিয়ে দেয়নি, তবু তিনি জানেন। কি করে জানেন সে এক রহস্য। এক সময় কাজ শেষ হলো। নিশানাথবাবু উঠে দাঁড়ালেন। তারপর ক্ষীণ স্বরে বললেন, আমি চাই ডাক্তার সাহেব, আমার শরীরটা ভালো লাগছে না, সম্ভবত বাঁচব না। ডাক্তার সাহেব চুপ করে রইলেন, মুখে কিছু বললেন না। তবে নিশানাথবাবু পরিষ্কার বুঝতে পারলেন ডাক্তার লজ্জিত বোধ করছেন। কারণ নিশানাথবাবুর এই সমস্যার মূলে তার এক্স রে মেশিন, এবং তিনি ভালো করেই জানেন রেডিয়েশন সিকনেসের সব লক্ষণ নিশানাথবাবুর মধ্যে প্রকট হয়েছে। তার আয়ু শেষ হয়ে আসছে। এই লোকটির মাথার ভেতর দিয়ে খুব কম করে হলেও 10,000 রেম রেডিয়েশন চলে গিয়েছে।
হয়তো এই লোকটির থাইরয়েড গ্ল্যান্ড ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে। মস্তিষ্কের নিউরনের বড় ধরনের কোনো পরিবর্তনও হয়েছে। ডাক্তার সাহেব কেমন যেন লজ্জিত বোধ করতে লাগলেন। তার মনে হতে লাগলো এই মানুষটির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। লোকটির প্রতি তার খানিকটা মায়াও হতে লাগলো। কেন এরকম হচ্ছে তা তিনি বুঝতে পারলেন না। তিনি বললেন, মানে আমরা খুবই লজ্জিত। মানে যন্ত্রটা হঠাৎ ম্যালফাংশন করলো, কোনো কারণ ছিল না। হঠাৎ সব যেন কেমন এলোমেলো হয়ে গেল। আমার জন্য ভালোই হয়েছে। বয়স হয়েছে, এমনিতেই তো মরে যেতাম, কিন্তু অদ্ভুত কিছু জিনিস জেনে গেলাম। কি জানলেন আমাকে যদি একটু ভালো করে গুছিয়ে বলেন। টেলিপ্যাথিক কিছু ক্ষমতা আপনার মধ্যে ডেভেলপ করেছে, তা বুঝতে পেরেছি। ক্ষমতাটা কি ধরনের এটা একটু জানা দরকার। অন্য একদিন জানবেন। আজ যাই, শরীরটা এত খারাপ লাগছে বলার নয়। নিশানাথবাবু ঘর থেকে বেরোবার আগে কয়েক মুহূর্তের জন্য নাসিমা মেয়েটির মাথার ভেতরেও গেলেন। অতি অল্প সময় কাটালেন সেখানে। সামান্য কিছু পরিবর্তন করলেন। বড় কিছু করার সময় তার নেই। কষ্ট হচ্ছে, বড়ই কষ্ট হচ্ছে। মেয়েটি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না, বুঝতে চেষ্টাও করছে না। এই কুৎসিত লোকটি তার সব খবর জানে, এটা কি করে সম্ভব? সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভীষণ ভয় পেয়েছে। ব্যাখ্যার অতীত কোনো কিছুর সামনে দাঁড়ালে আমরা যেমন ভয়ে কুঁকড়ে যাই, এও সেই রকম। নিশানাথবাবু ঘর থেকে বেরোবার সঙ্গে সঙ্গে নাসিমা উঠে চলে গেল। ডাক্তারের দিকে তাকালো না পর্যন্ত। অন্ধ ভয় তাকে গ্রাস করে ফেলেছে। সে দ্রুত বাসায় চলে যেতে চায়। বিবাহিত বয়স্ক এই মানুষটিকে তার ভালো লাগে। ভালো লাগে বললে কম বলা হবে, ভালো লাগার চেয়েও বেশি। সে জানে গোপনে এখানে আসা অন্যায়, খুবই অন্যায়। তবু সে নিজেকে সামলাতে পারে না। আজ এই বুড়ো লোকটির কথা তাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। শুধু কি কথা? এই বুড়ো লোকটি কি কথার বাইরেও কিছু করেনি? তার তো মনে হচ্ছে করেছে। কিভাবে করেছে কে জানে? আচ্ছা, এই মানুষটা কি কোনো দরবেশ, কোনো বড় ধরনের পীর বা ফকির? নাসিমা চলে যাবার পর ডাক্তার সাহেব খানিকক্ষণ একা একা বসে রইলেন। তারপর দুটো সিগারেট খেয়ে মাসুদকে ডাকলেন। গম্ভীর গলায় বললেন, মাসুদ, বসো। কি হলো? বুঝতে বললাম, বসো। দেখো, তুমি বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্যই তুমি বলি। কিছু মনে করো না। জি না, মনে করিনি। তোমাকে বরখাস্ত করার যে চিঠিটা দিয়েছিলাম ওটা ফেলে দিও। জি আচ্ছা। রাগের মাথায় আমরা অনেক সময় এটা ওটা বলি বা করি, এটা মনে রাখা ঠিক নয়। জি জি স্যার। তুমি যেন ভুল করো আমিও করি, হয়তো তোমার থেকে বেশি করি। এই ধরো এই নাসিমা মেয়েটিকে প্রশ্রয় দিয়ে ব্যাপারটা খারাপই হয়েছে। বাদ দেন স্যার। ভালো একটা মেয়ে, অথচ স্যার ও তো শুধু আপনার দোষ না, মেয়েটারও তো দোষ আছে। ও আসে কেন? না না, মেয়েটার কোনো দোষ নেই। বাচ্চা মেয়ে তো, আবেগ বেশি থাকে, আর আবেগের বশে। স্যার আমি উঠি, 7-8টা রুগী এখনো বাকি আছে। তুমি একটু বসো,
তোমার সঙ্গে আমার জরুরি কয়েকটা কথা আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার, বলুন। আচ্ছা, তুমি আমাকে কতদিন ধরে চেনো? প্রায় 7 বৎসর স্যার। এই 7 বৎসরে তুমি নিশ্চয়ই আমার মানসিকতা, আচার ব্যবহার ভালো করেই জানো। কি জানো না? জানি স্যার। আমার আজকের ব্যবহার তোমার একদম অন্যরকম মনে হচ্ছে না? হচ্ছে স্যার। এর কারণটা কি স্যার? আমার কি মনে হচ্ছে জানো, এই যে বুড়ো লোকটা এসেছিল না, ও কিছু একটা করেছে। হিপনোটাইজ স্যার? হিপনোটাইজের থেকেও বেশি। আমার মনে হয় কোনো বিশেষ ও উঁচু ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা প্রয়োগ করেছে। আচ্ছা, এই লোকটির মাথার মধ্যে দিয়ে কতখানি রেডিয়েশন পাস করেছিল তুমি জানো? আমি তো স্যার বলতে পারবো না, টেকনিশিয়ান বলতে পারবে। জেনে আসবো? হ্যাঁ, জেনে এসো তো। ডাক্তার সাহেব মনে মনে ঠিক করে ফেললেন কাল পরশুর মধ্যে একবার মেডিকেল কলেজ লাইব্রেরিতে যাবেন। মস্তিষ্কের উপর রেডিয়েশনের প্রভাব এই জাতীয় কোনো বই পান কিনা খোঁজ করবেন। এর ওপর কি কোনো কাজ হয়েছে নিউরোসার্জনরা বলতে পারবেন। এটা তাঁদের এলাকা। হিটলারের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পের কিছু বন্দীকে নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। এই পরীক্ষার ফলাফল কখনো প্রকাশ করা হয়নি, অথচ জোর করে বন্দীদের ওপর অন্য যেসব পরীক্ষা চালানো হয়েছে তার সব ফলাফলই সযত্নে রাখা আছে। মস্তিষ্কের ওপর রেডিয়েশনের প্রভাবের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো না কেন? রহস্যটা কোথায়? ডাক্তারের কাছ থেকে বের হয়ে নিশানাথ বাবু একটা রিকশা নিলেন। রিকশায় ওঠার পরপরই তার মনে পড়ল যে কারণে ডাক্তারের কাছে এসেছিলেন সেটাই পুরোপুরি ভুলে গেছেন। তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, অতি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ কি? এই ডাক্তারের কাছে আসার একমাত্র উদ্দেশ্য ছিল দাঁতের মাড়ির এক্স-রে করা। নিশানাথবাবু একজন ডেন্টিস্টের কাছে গিয়েছিলেন। সব দাঁত কেন হঠাৎ করে পড়ে যাচ্ছে এটাই দেখতে চান। ডেন্টিস্ট ব্যাপার দেখে হকচকিয়ে গিয়েছেন। তিনি নিশানাথকে বলেছেন এক্স-রে করাতে, যদি তাতে কিছু ধরা পড়ে। সেই উদ্দেশ্যেই এবার তিনি পলিক্লিনিকে এসেছিলেন, অথচ আসল কথাটাই ভুলে গেলেন। রিকশা দ্রুত যাচ্ছে। এই রিকশাওয়ালা বেশ বলশালী, সে ঝড়ের বেগে রিকশা নিয়ে যাচ্ছে। নিশানাথ তাকে বললেন, একটু হাসতে চলুন ভাই, চিন্তার কিছু নাই, আপনি টাইট হইয়া বসেন। তিনি রিকশাওয়ালার মনে কি হচ্ছে পরিষ্কার বুঝতে পারছেন। সে খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে। তার আনন্দের কারণটিও স্পষ্ট। আজ দেশ থেকে তার স্ত্রী এসেছে। সে মনে মনে খুব খুশি হয়েছে। এই মুহূর্তে সে ভাবছে ঢাকা শহর পুরোটা সে তার স্ত্রীকে দেখাবে। রিকশায় বসিয়ে বিকাল থেকেই ঘুরবে। হাতে সময় নেই, জমার টাকা তুলে ফেলতে হবে। নিশানাথ রিকশা থেকে নামার পর ভাড়ার সঙ্গে আরও 30 টাকা বকশিস দিলেন। রিকশাওয়ালা অবাক হয়ে তাকালো। তিনি বললেন, মিরপুরের চিড়িয়াখানা স্যার তোমার স্ত্রীকে দেখিও, খুশি হবে। আর এখন স্ত্রীর কাছে চলে যাও, জমার চাকা নিশ্চয়ই উঠে গেছে, তাই না? আর এই চাকাটা হলো বাড়তি। আপনার লোকটা কি? আমি কেউ না, আমি কেউ না। দীপা দুদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছেন। বই নিয়ে ঘরের এক কোণে আলো বসে থাকে, পাতা উল্টায়। এমন নিবিষ্ট তার ভাবভঙ্গি যে মনে হয় সে সত্যি সত্যি পড়তে পারছে। দীপা জানেন এটা এক ধরনের খেলা।
মেয়েটা একা একা অদ্ভুত খেলা খেলে, তার কষ্ট হয়, কিন্তু কি করার আছে। এই মেয়েটির মধ্যে বড় কোনো একটা পরিবর্তন এসেছে। রাতে সে আর মোটেই বিরক্ত করে না, একা একাই ঘুমোতে চায়। মাকে বলে বাবার ঘরে গিয়ে ঘুমোতে। দীপা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেলেন। এই সময় দারোয়ান এসে খবর দিল নিশানাথবাবুর অবস্থা বেশি ভালো নয়, তিনি বারবার বমি করছেন। ডাক্তারকে খবর দেওয়া হয়েছে? জি। তাহলে খোঁজ নাও, তিনি আসছেন না কেন? মাস্টার সাহেব তো আর বাঁচবে না। শোনো, তুমি কিভাবে বুঝলে উনি মারা যাচ্ছেন? বোঝা যায় আম্মা, শরীরে পানি আইছে, পিঠে চাকা চাকা কি যেন হয়েছে, মাথাটাও ঠিক নাই আম্মা। মাথা ঠিক থাকবে না কেন? হ্যাঁ, সারাদিন কি যে কয়, নিজের মনে হাসে। দীপার মন বেশ খারাপ হলো। তিনি হাতের কাজ ফেলে নিশানাথবাবুকে দেখতে গেলেন। দূর থেকে দেখলেন নিশানাথবাবু ঘরের বারান্দায় ইজি চেয়ারে চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার পাশে আলো। দূর থেকে মনে হচ্ছে তিনি যেন আলোর সঙ্গে কথা বলছেন। এই দৃশ্যটি অদ্ভুত। আলো অধিকাংশ সময় আজকাল নিশানাথবাবুর আশেপাশে থাকে। কেন থাকে কে জানে। দীপা বারান্দায় পা দেবার সঙ্গে সঙ্গেই আলো চলে গেল। দীপা বললেন, চাচা কেমন আছেন? বেশি ভালো না মা, তুমি একটু আমার সামনে বসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আচ্ছা চাচা, এই তো বসছি, বলুন কি বলবেন। শুনতে তোমার কেমন লাগবে জানি না, আমার এখন কিছু অদ্ভুত ক্ষমতা হয়েছে। আমি মানুষের মনের কথা বুঝতে পারি। ইচ্ছা করলে মানুষের মাথার ভেতরেও ঢুকতে পারি। দেখছি মানুষটা সত্যি মাথা খারাপ হয়েছে, দারোয়ান মিথ্যে বলেনি। হ্যাঁ চাচা, কি বলছেন? দীপা, হ্যাঁ চাচা বলুন। শুধু যে মানুষের কথা বুঝতে পারি তাই না, পশু পাখি জীব জন্তু সবার মনে কি হচ্ছে বুঝতে পারি। ও আচ্ছা। নিম্ন শ্রেণীর জন্তুগুলো মানুষের মতো কিছু ঠিক গুছিয়ে ভাবতে পারে না। ওদের চিন্তা ভাবনা সবই খাদ্য নিয়ে। অবশ্যই এর মধ্যে অদ্ভুত কিছু ব্যাপারও আসে। এরা কি মনে করে জানো? প্রত্যেকেই ভাবে তারাই জীবজগতের প্রধান। পৃথিবী সৃষ্টি করা হয়েছে তাদের জন্য, তাদের সুখ সুবিধার জন্য। আমরা মানুষরাও তো তাই মনে করি চাচা, করি না? হ্যাঁ করি, কারণ মানুষও তো জন্তুই, জন্তু ছাড়া আর কি। তা অবশ্য ঠিক। নিম্ন শ্রেণীর পশু পাখিরা মানুষদের কি ভাবে জানো? তারা মানুষদের খুবই বোকা প্রাণী বলে ভাবে। ওরা আমাদের বোকামি নিয়ে সব সময় হাসাহাসি করে। তাই নাকি? হ্যাঁ, ঘরের কোনায় জাল বানিয়ে যে মাকড়সা বাস করে, সেও মানুষকে চরম মূর্খ দেখে খিক খিক করে হাসে। মানুষটার মাথাটা মনে হয় গেছে সত্যি। কি যে হবে। তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করলে না।
দীপা হ্যাঁ না কিছুই বললেন না। তিনি দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। নিশানাথ বললেন, তোমার মনের ভেতরে কি হচ্ছে সেটা যদি আমি বলে দিই তাহলে হয়তো তুমি আমার কথা বিশ্বাস করবে। আচ্ছা চাচা, বলুন। মাথার ভেতরে ঢুকতে ইচ্ছা করে না কেন জানো? এটা অন্যায়, এটা ঠিক না। কিছু না জানিয়ে হুট করে মানুষের ঘরে ঢুকে পড়ার মতো, তাই না মা? দীপা পুরোপুরি নিশ্চিত হলো মানুষটির মস্তিষ্ক বিকৃতির কিছু আর বাকি নেই। বেচারার সমস্ত শরীর কি কুৎসিতভাবেই না ফুলে উঠেছে। দেরি না করে তাকে কোনো বড় হাসপাতালে কিংবা ক্লিনিকে এখনই ভর্তি করে দেওয়া উচিত। দীপা, জি চাচা, বলুন। আমার এই ক্ষমতা মানুষের কাজে লাগানো যায় কিভাবে জানো? কিভাবে? মানুষের ভেতর যে মন্দ ব্যাপারগুলো আসে সেইগুলো দূর করার জন্য আমি কাজ করতে পারি। কিন্তু চাচা, মানুষ তো আর দু একজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। তাও ঠিক, তবে সব মন্দ মানুষকে ভালো বানানোর দরকার তো নেই। এমন সব মানুষদের ভালো করতে হবে যাদের উপর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ভর করে। যেমন ধরো রাষ্ট্রপ্রধান, দেশের বড় বড় নেতা। চাচা, আপনি ঘুমান। আমার মনে হয় আপনার কোন একটু ঘুম দরকার। আপনি বরং একটু ঘুমান। না দীপা, যতদিন যাচ্ছে ততই অদ্ভুত সব জিনিস আমি জানতে পারছি। আমাদের মস্তিষ্ক একটা অদ্ভুত জিনিস, সব সময় স্মৃতি এর মধ্যে আছে। মানে সব রকমের স্মৃতি এর মধ্যে আছে। মানুষ যখন অ্যামিবা ছিল সেই স্মৃতিও আছে। আদি প্রাণ দীর্ঘকাল কাটল জলে, সেই জলের জগতের স্মৃতিও মানুষের মাথায়। এক সময় অ্যামিবার বিকাশ হলো সরীসৃপ হিসাবে, হিংস্র সরীসৃপ, মানুষের আদি পিতা। সেই সরীসৃপের স্মৃতিও সঞ্চিত রইল। মস্তিষ্ক কিছুই হারায় না মা। চাচা, চাচা আপনি ঘুমান একটু, আপনার শরীরটা ভালো নেই চাচা। আমি বেশি দিন বাঁচব না দীপা। যা আমি জেনেছি সব তোমাকে বলে যেতে চাই। আমাদের মাথায় আসে লক্ষ লক্ষ বছরের স্মৃতি। আমাদের মস্তিষ্কের একটা অংশ সরীসৃপের মতো চিন্তা করে, একটা অংশ জলজ জীবের মতো চিন্তা করে, আর একটা অংশ। চাচা, চাচা, আর এসব ভাবতে হবে না আপনাকে। আপনি একটু ঘুমন প্লিজ চাচা, আপনি ঘুমান একটু। আচ্ছা মা, আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। তুমি যা বলবে তাই হবে। নিশানাথবাবু থামলেন। তীব্র ভয় তাকে আচ্ছন্ন করে ফেলল। মাথা খারাপ হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তিনি যা বলছেন সবই ভুল, উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু কল্পনা বলে তো মনে হয় না। না না, কল্পনা নয়, সত্যি। যা ঘটছে সবই সত্যি। একটু পর পর মাথায় বিচিত্র সব ছবি আসছে, অদ্ভুত সব ছবি। ছবিগুলো কল্পনা নয়,
স্বপ্ন নয়, বিভ্রম নয়, সবই স্মৃতি, অতি প্রাচীন স্মৃতি। 1000 বছর, লক্ষ বছর, কিংবা আরো আগের কোনো স্মৃতি। কোনো কিছুই হারায় না। জীবজগৎ তার মস্তিষ্কে সমস্ত স্মৃতি ধরে রাখে। কখন প্রাণের বিকাশ হয়েছিল তা তো জানি না। জ্ঞান সীমিত, বুদ্ধি সীমিত, কিন্তু আমি এখন অনেক কিছুই বুঝতে পারছি। কেউ যেন আমাকে বুঝিয়ে দিচ্ছে। এক সময় জগৎ ছিল প্রাণহীন। প্রাণহীন জগতে প্রাণের আবির্ভাব হলো। একটা যৌগিক অণু, প্রোটিন, সামান্য ক্ষুদ্র একটা অ্যামিনো অ্যাসিড, অথচ কি বিপুল তার সম্ভাবনা। একটা স্মৃতিধর অণু, কি রহস্য, কি অপার রহস্য। না না না, সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমায় ঘুমোতে হবে। ঘুম, শান্তির ঘুম চাই। গতকাল আমি ঘুমাইনি। কত অনন্ত কাল ধরে আমি জেগে আছি। দীপা, মা, আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও না। ডাক্তার এসে পড়েছেন। দীপা ভয় পাওয়া গলায় বললেন, ডাক্তার সাহেব, দেখুন তো, অনেকক্ষণ ধরেই উনি চটপট করছেন। কি হয়েছে একটু দেখুন না। ডাক্তার রোগীর কপালে হাত রেখে চমকে উঠলেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। শরীরের এই অস্বাভাবিক উত্তাপ দ্রুত কমানো প্রয়োজন। বরফ জলে গা ডুবিয়ে রাখতে হবে। এছাড়া অন্য কিছু তিনি এই মুহূর্তে আর ভাবতে পারছেন না। নিশানাথ চোখ মেললেন। ঘোলাটে চোখ। তার মনে হচ্ছে চারপাশের জগৎকে তিনি চিনতে পারছেন না। ডাক্তার সাহেব বললেন, কেমন আছেন? কেমন লাগছে? ভালো না, খুব খারাপ লাগছে। মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ, খুব বেশি। মাঝে মাঝে আবার চোখে দেখতে পাই না, সব ঝাপসা লাগে। চোখে দেখতে পান না মানে? জি না, সব সময় না, মাঝে মাঝে এরকম হয়। এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ডাক্তার সাহেব, খুব যন্ত্রণা হচ্ছে। দয়া করে আমায় ঘুম পাড়িয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, আমি একটা পেথিড্রিন ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আর একটু বরফের ব্যবস্থা করতে হবে। রুগীকে জলে ডুবিয়ে রাখতে পারলে এমন হাই ফিভার কোনোদিন দেখিনি, অবিশ্বাস্য। বরফ চলে এলো। ডাক্তার সাহেবকে সেই বরফ কিন্তু ব্যবহার করতে হলো না। তার আগেই রোগীর জ্বর কমে গেল। এটাও একটা অবিশ্বাস্য ব্যাপার। ডাক্তার সাহেব বললেন, রোগীকে এখানে রাখা ঠিক হবে না, হাসপাতালে ভর্তি করিয়ে দিন। ডাক্তার সাহেব, এর কি হয়েছে? আমি একদম ধরতে পারছি না। হাসপাতালের বড় বড় ডাক্তাররা আছেন, তারা হয়তো বুঝতে পারবেন। কি করবো তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। দীপা কি করবেন বুঝতে পারলেন না। নিশানাথবাবুকে হাসপাতালে পাঠাতে তার মন সরছে না। হাসপাতালে তাকে কে দেখবে? শরীরের এই অবস্থায় যতটুকু সেবা যত্ন দরকার হাসপাতাল তার কতটা করবে? তার পক্ষে বেশি সময় দেওয়া হয়তো সম্ভব নয়।
তাছাড়া তিনি হাসপাতাল সহ্য করতেও পারেন না। হাসপাতালে পা দিলেই তার বমি বমি ভাব হয়। বাসায় ফিরেও তা কাটতে চায় না। মহসিনের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা দরকার, কিন্তু তাকে ইদানিং পাওয়াই যাচ্ছে না। কি নিয়ে যেন তিনি খুব ব্যস্ত। মাঝে মাঝে এমনও হয় তিনি বাড়িও ফেরেন না। কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। মহসিনের চিন্তিত মুখ দেখেই তা বোঝা যায় ব্যবসা সংক্রান্ত কোনো জটিল ব্যাপার হবে। দীপা প্রায়ই ভাবেন জিজ্ঞাসা করবেন, কিন্তু আর করা হয়ে ওঠে না। মহসিনের ব্যবসার ব্যাপারে কৌতূহল দেখাতে তার ভালো লাগে না। আজ মহসিন সাহেব একটু আগেই ফিরলেন। তার মুখ শুকনো, তাকে বেশ চিন্তিত বলে মনে হচ্ছে। দীপা চায়ের কাপ হাতে নিয়ে যেতেই তিনি বললেন, আজ আমাকে সকালে ভাত দিতে পারবে? ও মা, কেন পারবো না? কটার সময় ভাত খাবে? এই ধরো সকাল 7টা। কোথাও যাবে? হুম। দীপা পাশেই দাঁড়িয়ে আছেন, অথচ মহসিন তাকে ঠিক লক্ষ্য করছেন বলে মনে হচ্ছে না। কেমন যেন অন্য মনস্ক। দেপা, বলো। আমি আজ বাসায় নাও ফিরতে পারি। দেখি যদি 11টার মধ্যে ফিরতে পারছি না, তাহলে দারোয়ানকে দিয়ে গেটটা বন্ধ করে দিতে বলবে। আচ্ছা। আচ্ছা, তোমার ডাক্তার বোন এই বাড়িতে অনেকদিন আসে না, কি ব্যাপার বলো তো? ব্যাপার আবার কি? নিশ্চয়ই সে তার কাজ নিয়ে ব্যস্ত। কোনো রাগ ঢাক করেনি তো? রাগ করবে কেন? ত্রিনা রাগ করার মতো মেয়েই না। তার মধ্যে এইসব নেই। তা হঠাৎ ত্রিনার কথা কেন উঠলো? এমনি অনেকদিন ওকে দেখি না, তাই। আচ্ছা, সে আমি ওকে আসতে বলবো। এই জানো, নিশানাথ চাচার শরীরের অবস্থা কিন্তু খুব খারাপ। ভাবছি এটা নিয়ে ওর সঙ্গে একটু কথা বলা দরকার। ওনার শরীরে আবার কি হলো? খুব খারাপ অবস্থা। আজ তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। ডাক্তার সাহেব এসেছিলেন, তিনি বলছেন হাসপাতালে নিয়ে যেতে। তো ডাক্তার বললে তাই করো, তবে এসব করে কিছু হবে বলে মনে হচ্ছে না। তার যা হয়েছে তার নাম মৃত্যু রোগ। ভালো হলে আবার খারাপ হবে, আবার একটু ভালো হবে, চলতেই থাকবে। দেখো। দীপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। কেউ এত সহজ ভঙ্গিতে মৃত্যুর কথা বললে তার ভালো লাগে না। মৃত্যু একটি ভয়াবহ ব্যাপার। সেই মৃত্যু নিয়ে এমনভাবে কথা বলা উচিত নয়। মহসিন চলে যাবার পরই দীপা ত্রিনাকে টেলিফোন করলেন। ত্রিনার স্বভাব হচ্ছে টেলিফোন ধরেই হড়বড় করে এক গাদা কথা বলা। অন্য কে কি বলছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আজও ত্রিনা টেলিফোন তুলেই হড়বড় করে কথা বলে যাচ্ছে। আপা, আমি জানি তুমি খুব রাগ করেছো আমার ওপর। আসলে 15 দিন এত ব্যস্ত ছিলাম না, কি বলবো তোমাকে, খোঁজ খবর করার সময় পাইনি। জানো, 2টো সেমিনার হয়েছে, একটা অ্যাপিলেপসির উপর, একটা সাইকোটলিক ড্রাগ। আর কি বলবো, দুটোই ভীষণ ইন্টারেস্টিং সেমিনার ছিল। জানো, একজন আমেরিকান প্রফেসর এসেছিলেন, তার বয়স প্রায় 70, প্রফেসর বর্ন। কি বললেন জানো আমায়? বললেন কি, মিস ত্রিনা, আমি কি তোমার সঙ্গে কিছুক্ষণের জন্য প্রেম প্রেম গলায় কথা বলতে পারি? বলো আপা, এটা কিরকম রসিক জানো, আর কি বলবো তোমায়। দীপা তাকে কোনো রকমে থামিয়ে বললেন, তুই কি আমার এখানে একবার আসতে পারবি ত্রিনা? অবশ্যই পারবো আপা, বলো কখন আসবো? এখনই? সে কাল সকালে এলেও হবে। আরে নিশানাথ চাচার শরীর খুব খারাপ, তোর সঙ্গে একটু পরামর্শ করব। ও, তা ওর অসুখ কি আরো বেড়েছে? কি সব আজে বাজে কথা বলছেন মানুষটা। জানিস, উনি বলছেন উনি নাকি মানুষের মনের কথা বুঝতে পারেন, এমনকি জীবজন্তুর কথাও বুঝতে পারেন। বুঝেছি, ব্রেন সেলের মধ্যে ডিজেনারেশন হচ্ছে, আর কিছু না। শোনো, আমি সকাল সকালে চলে আসবো, তবে আমাকে দিয়ে হবে না আপা, আমি হলাম একটা ছোট ডাক্তার। শোন ত্রিনা, হাতের কাছে ডাক্তার সবসময় ছোট। যে ডাক্তার অনেক দূরে তাকে আমরা মনে করি অনেক বড়। আপা, মাঝে মাঝে তুমি না ফিলোসফি টিচারের মতো কথা বলো। ফিলোসফি টিচার এমন করে কথা বলে, তা তো জানতাম না। আপা, এখন আমি রাখি। আর শোনো, দুলাভাই কেমন আছেন? হ্যাঁ, সে তো ভালোই আছে। শোন, ও তো তোর কথা আজকে জিজ্ঞেস করছিল। কি বলছিলেন? বলছিল অনেকদিন নাকি তোর সঙ্গে দেখা হয় না, তুই রাগ করেছিস কিনা এই সব। গতকালই তো
দেখা হয়েছে দুলা ভাইয়ের সঙ্গে, আর রোববারেও দেখা হয়েছে। ও তাই নাকি? তাহলে হয়তো ভুলে গেছে। আপা তুমি একটু দুলা ভাইকে দাও তো, কথা বলি। না, ও তো বাসায় নেই। কখন ফিরবেন? রাত 11টার দিকে ফিরবে বলেছে, আবার বলেছে নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে মানে? রাতে কোথায় থাকবেন? তা জানি না, ব্যবসা ট্যাবসা নিয়ে বোধহয় কোনো সমস্যা হচ্ছে। দুলা ভাই যদি 11টার মধ্যে ফেরেন তাহলে অবশ্যই বলবে আমাকে যেন একটা টেলিফোন করেন। আচ্ছা, কাল তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আপা। খোদা হাফেজ। ঠিক আছে ত্রিনা, খোদা হাফেজ। মহসিন রাত 11টার মধ্যে ফিরলেন না। দারোয়ানকে গেটে তালা লাগিয়ে দিতে বলে দীপা শেষবারের মতো নিশানাথ বাবুর খোঁজ নিতে গেলেন। নিশানাথ চাদর গায়ে দিয়ে দিব্যি ভালো মানুষের মতো বসে আছেন, হাতে স্যুপের বাটি, চামচ দিয়ে স্যুপ তুলে তুলে খাচ্ছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুবই আনন্দে আছেন। চাচা, শরীরটা কি এখন ভালো লাগছে? হ্যাঁ মা, ঘুম ঘুম ভাব এখনো আসে। স্যুপটা খেয়ে আবার শুয়ে পড়বো। একটু সলিড কিছু খাবেন চাচা? ভাত বা মাছ? খুব ভালো পাঙাশ মাছ ছিল। না মা, দাঁত নেই তো, তরল খাবার ছাড়া অন্য কিছু খেতে পারি না, গলায় আটকে যায়। স্যুপটাকে খেতে ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, অতি উত্তম হয়েছে। আচ্ছা চাচা, জানেন কাল ত্রিনা আসবে, ওর সঙ্গে কথা বলে ঠিক করব আপনাকে হাসপাতালে দেয়া হবে কিনা। ডাক্তার সাহেব আপনাকে হাসপাতালে নেবার কথা বলছিলেন। বলুক, আমি এখানেই থাকবো। বেশি দিন বাঁচবো না মা, খুব বেশি হলে 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ নিজের ঘরটাতেই থাকি। পরিচিত জায়গা মরার একটা আলাদা আনন্দ আছে মা। দীপা কিছু বললেন না, চুপ করে রইলেন। কি কুৎসিত দেখাচ্ছে মানুষটাকে। দাঁত নেই, চুল নেই, সমস্ত গা ফুলে গেছে। অথচ এই মানুষটার ভেতরটা যে কত সুন্দর তা তার মতো আর কেউ ভালো করে জানে না। দীপা, জি চাচা। তোমার কাছে আমার অনেক ঋণ। ঋণ নিয়ে মরতে ভালো লাগে না, তবে তোমার ঋণের জন্য আমার খারাপ লাগছে না। দেবী অংশে তোমার জন্ম, দেবীর কাছে ঋণ থাকা দোষের না। চাচা, খাওয়ার পর কি আপনার জন্য 1 কাপ গরম কফি আনবো? আচ্ছা, আনো। কিছুক্ষণ পর কফি এনে দীপা দেখলেন চাদর মুড়ি দিয়ে নিশানাথ বাবু ঘুমিয়ে পড়েছেন। দীপা আর তাকে জাগালেন না। অসুস্থ বৃদ্ধ মানুষটির জন্যে তার চোখ ভিজে উঠল। ত্রিনাকে ডাক্তারের অ্যাপ্রনে সুন্দর দেখাচ্ছে। সাদা রঙের গাম্ভীর্য তার চেহারাতেও পড়েছে। তাকে এখন বেশ গম্ভীর দেখাচ্ছে, তবে ছেলে মানুষই পুরোপুরি কাটাতে পারছে না। নিশানাথের কথাবার্তা যদিও সে বিচক্ষণ ভঙ্গি করে শুনছে, তবু বারবার তার হাসি আসছে। অনেক কষ্টে সে হাসি সামলাচ্ছে। ঘরে আর কেউ নেই। দীপা বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য ব্যস্ত। ত্রিনাকে বলে গেছে নিশানাথ বাবুর সঙ্গে কথাবার্তা বলে ব্যাপারটা বুঝতে। ত্রিনার ধারণা বোঝাবুঝির কিছুই নেই। লোকটির মাথা এলোমেলো হয়ে গেছে। এই বয়সে তা অস্বাভাবিকও নয়, মাথা ঠিক থাকলেই বরং অস্বাভাবিক হতো। নিশানাথ বললেন, মা, তোমার কাছে বোধহয় খুব অবাক লাগছে, তবে ব্যাপারটা সত্যি। আমি মানুষের মাথার ভেতরে চলে যেতে পারি। মাথার ভেতরে চলে যাননি? বাবা, নাকের ফুটো দিয়ে ঢোকেন নাকি কানের ফুটো দিয়ে? কি অদ্ভুত ব্যাপার।
যাকে অসুস্থ মানুষকে রাগিয়ে দিয়ে লাভ নেই। তুমি কি আমার কথা বিশ্বাস করছো? হ্যাঁ হ্যাঁ করছি, করবো না কেন? তো আপনি শুধু শুধুই বা আমার সঙ্গে মিথ্যা কথা কেন বলবেন? আমি ইচ্ছা করলে তোমার মাথার ভেতরেও ঢুকে যেতে পারি। না না প্লিজ, এটা করবেন না। আমি আবার অনেক আজে বাজে জিনিস ভাবি, তো আপনি জেনে ফেললে খুবই লজ্জার ব্যাপার হবে। এটা খুব খাঁটি কথা বলেছ মা। বিনা অনুমতিতে অন্যের মাথায় ঢোকা উচিত না, খুব গর্হিত কাজ। এই জন্যই এখন আর সহজে কারুর মাথায় ঢুকতে চাই না। তৃণা অনেক কষ্টে হাসি চেপে রেখে গম্ভীর মুখে বলল, অন্য সমস্যাও তো আছে। ধরুন আপনি কারোর মাথায় ঢুকলেন আর বেরোতে পারলেন না, সারা জীবনের জন্য আটকা পড়ে যাবেন। কি অদ্ভুত অবস্থা! আপনার শরীরটা চাদর দিয়ে বিছানায় শুয়ে আছে আর আপনি আটকা পড়ে আছেন অন্য একজনের মাথায়। এরকমও তো হতে পারে, তাই না? নিশানাথবাবু ভ্রু মুচকে তাকালেন। তার মনে হলো এই চমৎকার মেয়েটা তাকে নিয়ে মজা করার চেষ্টা করছে। তার মনটাই খারাপ হয়ে গেল। একবার ইচ্ছে করলো মেয়েটার মাথায় ঢুকে গোপন কিছু তথ্য জেনে নেবেন, তারপর মেয়েটাকে চমকে দেবেন। কিন্তু পর মুহূর্তেই চিন্তাটা বাতিল করে দিলেন। এটা উচিত না, এটা খুবই গর্হিত কাজ। তৃণা বলল, মানুষের মাথায় ঢোকা ছাড়া আর কিছু কি করতে পারেন? খুব ভালো চিন্তা করতে পারি, যেমন অঙ্ক, মানসাঙ্ক শর্ট করে ফেলতে পারি। বড় বড় ভাগ, গুণ, বর্গমূল, খাতা পেন্সিল কিছুই লাগে না। বাহ, খুব মজা তো। তুমি পরীক্ষা করে রাখো, একটা বিরাট ভাগ অঙ্ক দাও, দেখো কেমন শর্ট করে উত্তর বলে দেবো। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমি আপনার কথা বুঝতে পারছি, বিশ্বাস করছি। না, তুমি বিশ্বাস করছো না। দাও একটা অঙ্ক। আপনার যখন এত ইচ্ছা, তাহলে 22কে 7 দিয়ে ভাগ দিন আর ভাগফলটা আমাকে বলুন। উত্তর হচ্ছে 3.1425 7 1 2 4 4 9 8 7 3 2 8 3 1। থামলেন কেন? এর উত্তর মিলবে না, অনন্তকাল ধরে চলতে থাকবে। আপনি কি তা আগে জানতেন, না এখনই টের পেলেন? এখন টের পেলাম, আগে জানতাম না। তৃণা এখন খানিকটা আগ্রহ বোধ করছে। যদিও নিশানাথবাবুর কথা সে ঠিক বিশ্বাস করছে না। পায়ের মান মানুষের অজানা নয়, তা অনেকেই জানে। হয়তো নিশানাথবাবুও জানেন। তৃণা বলল, আচ্ছা বলুন তো, আমার এই হাত ব্যাগে কি আছে? এটা কি করে বলবো? তোমার মাথার ভেতরে ঢুকতে পারি, কিন্তু ব্যাগের ভেতরে তো ঢুকতে পারি না। তৃণা এবার ফিক করে হেসে ফেলল। তারপরে হাসি রেখা মুছে ফেলে গম্ভীর গলায় বলল, ও আমি ভেবেছিলাম যে মানুষের মাথায় ঢুকতে পারে সে সব জায়গাতেই ঢুকতে পারে। এটা ঠিক না। মানুষের মন বেতার তরঙ্গের মতো। বেতার তরঙ্গ ধরতে রেডিও সেট লাগে। মানুষের মাথা হচ্ছে সেরকম একটা রিসিভিং স্টেশন। পশু, কীট, পতঙ্গ এরাও এক ধরনের রিসিভার সেট, তবে খুবই দুর্বল। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। এখন তাহলে উঠি? উঠবে? হ্যাঁ, আমাকে 11টার মধ্যে হাসপাতালে যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে যাও। আমার মনে হচ্ছে এখন আপনার শরীর অনেকটা ভালো, তাই না?
হ্যাঁ, ভালো। সারাদিন কিছুটা সময় ভালো থাকে, আবার খারাপ হয়। বিশেষ করে সন্ধ্যার দিকটা খুব খারাপ হয়। আপনি আজে বাজে জিনিস ভাবা বন্ধ করুন তো। এই যে মানুষের মাথার ভেতর ঢোকা, এইসব একদম ভাববেন না। প্রচুর রেস্ট নেবেন, খাওয়া দাওয়া করবেন। আমি এখন থেকে একদিন পর পর আপনার সঙ্গে দেখা করে যাব। তৃণা দরজা পর্যন্ত গিয়েছে, নিশানাথ তাকে ডাকলেন। মা, 1 মিনিট দাঁড়াও। তৃণা থমকে দাঁড়ালো। নিশানাথ বললেন, আমি তোমার ব্যাগে কি আসে বলতে পারবো। তোমার সঙ্গে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে তোমার মাথায় ঢুকে পড়েছিলাম। ঢোকা মাত্র বুঝতে পারলাম। কি বুঝতে পারলেন? বুঝলাম যে তোমার ব্যাগে অনেক কিছুই আসে, তবে সেসব তেমন গুরুত্বপূর্ণ কিছু না। লিপস্টিক, চুলের কাঁটা, একটা শিরুনি, একটা রুমাল, এসব তো সব মেয়েরই ব্যাগে থাকে। হ্যাঁ, তা থাকে। এই জন্যই তো বলছি গুরুত্বপূর্ণ কিছু না। তবে একটা জিনিস আছে যা নিয়ে তুমি খুব চিন্তিত। একটা খামে বন্ধ চিঠি। এই চিঠি তুমি একজনকে দেবে যার নাম হারুন। চিঠিটা তুমি অনেক দিন আগেই লিখে রেখেছো, দিতে পারছো না। আজ ঠিক করেছো যে করেই হোক তুমি তাকে চিঠিটা দেবে। তৃণা হতবম্ব হয়ে তাকিয়ে আছে। পুরো ব্যাপারটা তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। নিশানাথ সহজ গলায় বললেন, চিঠির বিষয়বস্তু আমি জানি। কি জানেন? এক সময় এই ছেলেটিকে তুমি পছন্দ করছে। তোমরা দুজন বিয়ে করবে এরম একটা পরিকল্পনা করে রেখেছো। কিন্তু এখন আর ছেলেটিকে তোমার পছন্দ না। মুখ ফুটে বলতেও পারছো না, তাই চিঠি লিখেছো। আপনি তাহলে সত্যি সত্যি মানুষের মাথায় ঢুকতে পারেন? হ্যাঁ, পারি। অবিশ্বাস্য ব্যাপার। মানুষের মাথায় ঢোকাটা খুব অন্যায়, খুব অন্যায়। কিন্তু তুমি কিছু মনে করো না ট্রিনা। না, আমি কিছু মনে করিনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না, যদিও জানি আপনার ক্ষমতাটা নিশ্চয়ই সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। আচ্ছা, আমি একটু বসি আপনার কাছে, আর একটু বসি। বসো। জানেন, আপনার খবর যদি প্রকাশিত হয়, মেডিকেল সায়েন্সের জগতে কীরকম হইচই শুরু হবে, বুঝতে পারছেন সেটা? না, আমি জানি না। দেখুন দেখুন, আমার গা কাঁপছে। আপনি শুরু থেকে বলুন তো, কখন কখন আপনার প্রথম এরকম ক্ষমতার কথা টের পেয়েছেন? জানি না, মাথাটা খুব যন্ত্রণা করছে। চারপাশ কেমন যেন ঘোলাটে হয়ে আসছে, খুব দুর্বল লাগছে। মা, তুমি এখন যাও। কিন্তু আমার পুরো ব্যাপারটা না জেনে আমি যেতে ইচ্ছে কিন্তু আমার পুরো ব্যাপারটা জানতে ইচ্ছে করছে। আমি না জেনে যেতে পারবো না। আমাকে বলুন না একটু। হ্যাঁ, সব তোমাকে বলবো। এখন না, এখন পারবো না। তোমাকে আমি খবর দেবো। আমি নিজে নিজে চিন্তা করে অনেক কিছু বের করেছি, সেসবও তোমাকে বলবো। কিন্তু আজ না, অন্য একদিন। কবে কবে সেই অন্য একদিন? কবে? খুব শিগগিরই। আমার হাতেও সময় নেই।
আমি বাঁচব না। বাঁচার আগে কাউকে বলতে চাই, কারো সঙ্গে পরামর্শ করতে চাই। নিশানার চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললেন, যেন চেনা পৃথিবী থেকে নিজেকে লুকোতে চাইছেন। তৃণা দীপার খোঁজে রান্নাঘরে ঢুকেছে। দীপা পরিস তৈরি করছেন নিশানাথ বাবুর জন্য। সকালে চালের আটার রুটি করে দিয়েছিলেন। নিশানাথ খেতে পারেননি, পরিস হয়তো খেতে পারবেন। তৃণা দীপার পাশে এসে দাঁড়ালো। দীপা বোনের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, তোর কি হয়েছে? কিছু হয়নি তো। তোকে এমন দেখাচ্ছে কেন? জানি না। আপা, আমাকে এক কাপ চা করে দেবে? তুই হাসপাতালে যাবি না? বুঝতে পারছি না, হয়তো আর যাব না। এই তৃণা, রুগীকে কেমন দেখলি? তৃণা জবাব দিল না। তার কথা বলতে ভালো লাগছে না। দীপা বললেন, কি রে তৃণা, তোর কি শরীর টরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ। শরীর খারাপ লাগলে ওপরে গিয়ে শুয়ে থাক। আপা, দুলাভাই কি বাসায় আছেন? না, ও তো কাল রাতে ফেরেনি। কখন ফিরবেন? জানি না রে। তৃণা রান্নাঘর থেকে বেরোলো। অন্যমনস্ক ভঙ্গিতে কিছুক্ষণ বারান্দায় হাঁটল, তারপর উঠে গেল দোতলায়। কিছুক্ষণ শুয়ে থাকবে। তার শরীর ভালো লাগছে না। একটু আগে চায়ের তৃষ্ণা হচ্ছিল, এখন তাও হচ্ছে না। আলো তার শোবার ঘরে অন্ধকার কোণে একটা বই নিয়ে বসে আছে। তার সমস্ত ইন্দ্রিয় বইটিতে কেন্দ্রীভূত। তৃণা ঘরে ঢুকে এই দৃশ্য দেখল। খানিকটা ইতস্তত করে সে এগিয়ে গেল। আলো ছোট মাসিকে দেখে জড়সড় হয়ে গেল। সে দ্রুত শ্বাস নিতে লাগল। সে কি ভয় পেয়েছে? তৃণা নরম গলায় বলল, কেমন আছো আলো? আলো চোখ বড় বড় করে তাকালো। ছোট মাসির কথা সে কিছুই বুঝতে পারেনি। শুধু বুঝেছে ছোট মাসি তাকে নরম স্বরে কিছু বলেছেন, আর যা বলেছেন তাতে আদর ও ভালোবাসা মাখানো। কেউ আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বললে আলোর চোখে জল এসে যায়। তারও ইচ্ছে করে আদর ও ভালোবাসা মাখিয়ে কিছু বলতে। কি করে বলতে হয় সে জানে না। তৃণা আরো কাছে এগিয়ে এলো। একটা হাত রাখলো আলোর মাথার ওপর। আলোর হাতের বইটি মেঝেতে পড়ে গেল। তৃণা লক্ষ্য করল একটা সাদা কাগজ এবং পেন্সিল। কাগজে কি সব লেখা। তৃণা কাগজটা হাতে নিল। গোটা গোটা হরফে কতগুলো শব্দ লেখা। সাফল্য, প্রতিজ্ঞা, শ্রবণ, মন্দির, দিবস। তৃণা লেখার দিকে ইঙ্গিত করে বিস্মিত গলায় বলল, আলো, এগুলো তুমি লিখেছ? আলো এই প্রশ্ন বুঝতে পারল। সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃণা বলল, কেন লিখেছ আলো? আলো এই প্রশ্ন বুঝতে পারল না। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তৃণা কি যেন বলতে গেল, তার আগেই আলো কাগজ টেনে নিয়ে পেন্সিল দিয়ে গুটি গুটি করে লিখতে শুরু করল। লেখা শেষ হবার পর তৃণার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে দু হাতে মুখ ঢেকে বসে রইল। তার খুব লজ্জা করছে। কাগজে গোটা গোটা করে লেখা, মাসি, আমি তোমাকে ভালোবাসি। এর মানে কি? মুখবধির একটা মেয়ে হঠাৎ করে কেন কাগজে লিখবে, মাসি, আমি তোমাকে ভালোবাসি? এর অর্থ কি সে জানে? কেউ হয়তো এই কথাটা তাকে শিখিয়ে দিয়েছে, এই বাক্য লিখতে শিখিয়েছে। অক্ষর পরিচয়হীন মানুষ যেমন নিজের নাম সই করতে শেখে, হয়তো এরকমই কিছু। কে তোমাকে এই লেখা শিখিয়েছে আলো? আলো প্রশ্নের জবাব দিল না।
তৃণার দিকে কাগজ এগিয়ে দিয়ে ইঙ্গিত করল লিখে দেবার জন্য। বিস্মিত তৃণা লিখল, তুমি কি লিখতে পারো? আলো উত্তরে লিখল, হ্যাঁ। কে তোমাকে শিখিয়েছে? স্যার। নিশানাথ বাবু? হ্যাঁ। কখন শেখালেন? এর উত্তরে আলো কিছু লিখল না। তৃণা লিখল, তুমি বই পড়তে পারো? পারি। বই পড়ে বুঝতে পারো? পারি। চশমা কি জানো? চোখে দেয়। প্রতিজ্ঞা কি জানো? না। কাগজের খণ্ডটিতে আর লেখার জায়গা নেই। তৃণা অবাক বিস্ময়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। কি হচ্ছে এসব এই বাড়িতে? এই বাড়ির মানুষজন কি জানে কি হচ্ছে? তৃণা আলোর খাটে শুয়ে পড়ল। তার মাথা ধরেছে, বমি বমি লাগছে। দীপা চা নিয়ে এসে দেখলেন তৃণা মরার মতো পড়ে আছে। তিনি কোমল গলায় বললেন, কি তৃণা, তোর তো মনে হচ্ছে সত্যি শরীর খারাপ। ডাক্তারদের শরীর খারাপ করলে তাহলে কি হবে? তাহলে কি ডাক্তার ডাকবো? বল, তাহলে একজন ডাক্তারকে ডাকবো, খবর দেব? আব্বা, দুলাভাইয়ের সঙ্গে আমার কিছু কথা আছে। দুলাভাই কখন আসবেন? ও এসে গেছে রে। এসেছেন? কোথায়? নিচে নিশানাথ চাচাকে দেখতে গিয়েছে। ওর সঙ্গে কে কথা বলবি? তৃণা জবাব দিল না। চায়ের কাপে চুমুক দিতে লাগল। নিশানাথকে দেখে বোঝা যাচ্ছে না তিনি জেগে আছেন না ঘুমিয়ে আছেন। ইজি চেয়ারে লম্বালম্বি শুয়ে থাকা একজন মানুষ, যার চেহারা বিকৃত হয়ে গেছে। বাইরের কেউ হঠাৎ দেখলে চমকে উঠবে। মহসিনের সঙ্গে তার রোজই দেখা হচ্ছে, তবু মহসিন চমকে উঠলেন। কি কুৎসিতি না মানুষটাকে লাগছে। শরীরে মনে হয় জল জমেছে। পা দুটো ফোলা, কিন্তু পায়ের আঙুলগুলো শুকিয়ে পাখির নখের মতো হয়ে গেছে। মহসিন মৃদু স্বরে বললেন, স্যার, জেগে আছেন? বুঝতে পারছি না বাবা, এমন এমন হয়েছে, কখন জেগে আসি আর কখন ঘুমিয়ে থাকি বুঝতেই পারি না। আপনি বিশ্রাম করুন। আর বিশ্রাম? আমি যাবার জন্য তৈরি হচ্ছি বাবা। কোথায় যাব তাই বা কে জানে। মহসিন কিছু বললেন না। মৃতপ্রায় মানুষটির সামনে দাঁড়িয়ে থাকতে তার ইচ্ছে করছে না, আবার চলে যেতেও বাধো বাধো লাগছে। নিশানাথ বললেন, তুমি একটু বসো। না স্যার, আমি ঠিকই আছি, আমি দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, আপনি বলুন। আমার গলার স্বরটা কেমন অন্যরকম হয়ে গেছে, তুমি কি লক্ষ্য করেছ? জি, করেছি। নিজের গলার স্বর নিজেই চিনতে পারি না। যখন কথা বলি মনে হয় অন্য কেউ কথা বলছে। আমার তা মনে হয় না, বরং একটু চুপচাপ শুয়ে থাকাই ভালো। সব ভালো জিনিস তো বাবা সব সময় করা যায় না। এখন আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছা করে। আমার পরিকল্পনা কি জানো? আমার পরিকল্পনা হচ্ছে মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমি কথা বলবো। মৃত্যু কি এই সম্পর্কে বলবো, রানিং কমেন্ট্রি করবো। যখন কথা বলতে পারবো না তখন কারো মাথায় ঢুকে যাব, তাকে জানিয়ে দিয়ে যাব ব্যাপারটা কি।
হ্যাঁ স্যার, ঠিক। আমি এখন তাহলে উঠি। মহসিন। জি স্যার। আমি একটা পরীক্ষা করতে চাই, বৈজ্ঞানিক পরীক্ষা। কি পরীক্ষা? আমার যে অংশ অন্যের মাথায় ঢোকে সেই অংশে কোনো মৃত্যু আছে কিনা জানো? আমি জানি না। শরীরের সঙ্গে সঙ্গে ওই অংশটাও কি মরে যায়, না ওই অংশটা বেঁচে থাকে? যদি বেঁচে থাকে, সে কোথায় থাকে? আমার মনে হয় আপনার কথা পরিষ্কার বুঝতে পারছি না। হ্যাঁ, আমি নিজেই নিজের কথা বুঝি না, তুমি কি বুঝবে? হ্যাঁ স্যার, এবার আমায় উঠতে হবে। মহসিন। জি স্যার। আমার কথা কি তোমার কাছে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? জি না, তবে আমি এসব জটিল ব্যাপার নিয়ে মনে হয় আপনার চিন্তা না করাই উচিত। আপনার উচিত চুপচাপ বিশ্রাম করা, তাতে স্নায়ু সেটাই আপনার পক্ষে ভালো। মহসিন, আমার মনে হয় তুমি আমার কথা বিশ্বাস করছো না। আমার কথাগুলি যে পাগলের প্রলাপ নয়, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি, খুব সহজে প্রমাণ করতে পারি। না, তার কোনো প্রয়োজন নেই স্যার। আমি চাই তুমি আমার কথা বিশ্বাস করো, কারণ মৃত্যু কি তা বোঝার জন্য আমি তোমার সাহায্য চাই। তোমার সাহায্য ছাড়া তা সম্ভব নয়। তুমি যদি আমাকে পুরোপুরি বিশ্বাস করো, তাহলেই সাহায্য করবে। স্যার, আমি আপনার প্রতিটা কথা বিশ্বাস করছি। না, করছো না। আমি এখন তোমার মাথার ভেতর ঢুকবো, এছাড়া তুমি আমায় বিশ্বাস করবে না। মহসিন সাহেব বিরক্তিতে ভ্রু কোঁচকালেন। আর ঠিক তখনই বাঁদিকের কপালে একটা সূক্ষ্ম যন্ত্রণা বোধ করলেন। এই যন্ত্রণা দীর্ঘস্থায়ী হল না। তিনি বুঝতেও পারলেন না নিশানাত তাঁর মাথায় ঢুকে গেছেন। মস্তিষ্কের অতলান্তিক কুয়ায় অতি দ্রুত নেমে যাচ্ছেন। কুয়ার গহীন থেকে প্রবল আকর্ষণী শক্তি নিশানাতকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু তিনি এ কি দেখছেন? এটা কি মহসিনের মস্তিষ্ক? এই কুয়ার চারপাশের দেওয়ালে থরে থরে সাজানো স্মৃতিগুলি কি সত্যি তাঁর এককালের প্রিয় ছাত্র মহসিনের? মৃদুভাষী মহসিন, ছেলেমেয়ের অতি আদরের বাবা, দীপার ভালোবাসার মানুষ, শান্ত, বিবেচক, বুদ্ধিমান, হৃদয়বান একজন মানুষ। কিন্তু তিনি যা দেখছেন তা কি ভুল? কোথাও কি গণ্ডগোল হয়েছে? এটা নিশ্চয়ই অন্য কারোর মস্তিষ্ক। কারণ এই মস্তিষ্কের মানুষটি খুব ঠান্ডা মাথায় একটা খুনের পরিকল্পনা করেছে। খুন করা হবে একটি মেয়েকে, যার নাম দীপা, যে মেয়েটি তারই স্ত্রী। এমনভাবে হত্যাকাণ্ডটি হবে যে কেউ বুঝতে পারবে না, কেউ সন্দেহ করবে না। শোকে ও কষ্টে মানুষটি ভেঙে পড়ার অভিনয় করবে। তারপর এক সময় শোকের তীব্রতা কমে যাবে, সব স্বাভাবিক হয়ে আসবে। বাচ্চাগুলির দেখাশোনার জন্যে তখন সবাই তাকে বিয়ে করবার জন্য চাপ দেবে। সে বিয়ে করবে। এ বাড়িতে একটি মেয়ে এসে উঠবে, যার মাথার চুল ছোট ছোট করে কাটা, যার গায়ের রং শ্যামলা।
যার চোখ বড় বড়, যার নাম নুসরাত জাহান, যাকে আদর করে এই লোকটি নুসা বলে। দীপাকে হত্যা না করেও এই লোকটি নুসাকে ঘরে আনতে পারে, খুব সহজেই পারে। দীপাকে ত্যাগ করলেই হয়, কিন্তু তা সে করবে না, কারণ তাতে সামাজিকভাবে সে হেয় হবে। তার চেয়েও বড় কথা, দীপাকে ত্যাগ করা মানে দীপার বিশাল সম্পত্তি ত্যাগ করা। এই সম্পদ দীপা তার বাবার কাছ থেকে নিয়ে এসেছে। তার চেয়ে হত্যাই ভালো। কেউ কোনো দিন জানবে না, জানার কোনো উপায় নেই, কারণ পরিকল্পনা করা হয়েছে ভেবেচিন্তে। দীপাকে অফিস থেকে তিনি টেলিফোন করবেন, বলবেন, দীপা আমি একটু বাইরে যাব, আমার নীল স্যুট, লাল একটা টাই আর স্ট্রাইপ দেওয়া শার্টটা কাউকে দিয়ে অফিসে পাঠিয়ে দাও। দীপা তাই করবেন। স্ট্রাইপ দেওয়া সাদা শার্ট যেহেতু ইস্ত্রি করা নেই, সে ইস্ত্রি করতে বসবে। ঘটনাটা তখনই ঘটবে, ইস্ত্রির ভেতরের তার শর্ট সার্কিট করা থাকবে। ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার লাইটের হাই ভোল্টেজ তার শরীর দিয়ে প্রবাহিত হয়ে যাবে। সে বড় ধরনের চিৎকার করারও সময় পাবে না। ঘটনাটা কবে ঘটবে? খুব শীঘ্রই ঘটবে। দেরি করার কোনো মানে হয় না। এত বড় একটা ব্যাপার দীর্ঘদিন মাথার ওপর চেপে রাখার মানে হয় না। খুব শিগগির, হয়তো আজ কিংবা কাল কিংবা পরশু। নিশানাত মহসিনের মাথা থেকে বের হয়ে এলেন। তিনি আর থাকতে পারছেন না। বারবার মনে হচ্ছিল, আর কিছুক্ষণ থাকলে বোধহয় বের হওয়া যাবে না, সারা জীবনের জন্য আটকা পড়ে যাবেন। নিশানাত হাঁপাচ্ছেন, বড় বড় করে শ্বাস নিচ্ছেন। তার মনে হচ্ছে বাতাস কোনো কারণে অক্সিজেন শূন্য হয়ে পড়েছে। স্যার, কি হয়েছে স্যার? হ্যাঁ, কিছু না। এরকম ঘামছেন কেন? কিছু না, তুমি যাও, সব ঠিক হয়ে যাবে, যাও। ডাক্তারকে খবর দিই। কাউকে খবর দিতে হবে না, কাউকে না, তুমি যাও। নিশানাত চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে লাগলেন। তিনি কিছুতেই নিজেকে শান্ত করে রাখতে পারছেন না। সব এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি কি দেখলেন? যা দেখলেন তা কি সত্যি নাকি মায়া? মহসিন খানিকক্ষণ পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে চলে এলেন বসার ঘরে। তিনি টেলিফোনে ডাক্তারকে খবর দিলেন। যদিও ঘরেই ডাক্তার ছিল, ত্রিনা যে ঘরে আছে তা তিনি জানতেন না। ত্রিনা এই মানুষটাকে খুব পছন্দ করে। বেশ ঠান্ডা একজন মানুষ। কথা কম বলাও যে এক ধরনের আর্ট, তাই মানুষটা জানে। বড় বড় পার্টিতে ত্রিনা লক্ষ্য করেছে তার দুলাভাই একেবারেই কথা বলছেন না, অথচ তিনি যে কথা বলছেন বা চুপচাপ আছেন তাও ধরা পড়ছে না। এমন নয় যে তিনি কথা বলতে পারেন না, ভালোই পারেন। যখন কথা বলেন মুগ্ধ হয়ে শুনতে হয়। ত্রিনা বলল, কেমন আছেন দুলাভাই? এই ঠিকই আছি। সত্যি আপার মতো ভাগ্যবতী মেয়ে আর হয় না। মহসিন হাসলেন। এই হাসি একসঙ্গে অনেক কথা বলল। ত্রিনা মনে মনে ভাবল, আপার মতো ভাগ্যবতী মেয়ে আর হয় না। দুলাভাই, বলো। আমার দিকে একটু ভালো করে তাকান। ওকে, তাকালাম। আমাকে দেখে কি মনে হচ্ছে? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে একটা বড় ধরনের ঝড় চলে গেছে। ঠিক ধরেছেন। এখন বলুন তো, ঝড়ের কারণটা কি? আন্দাজ করতে পারছি না। আন্দাজের ব্যাপারে আমি বেশ কাঁচা। তবু আন্দাজ করুন। মনে হচ্ছে তোমার ভালোবাসার কোনো মানুষ তোমাকে হঠাৎ ত্যাগ করেছে। হয়নি। কারণটা কি আপনি জানতে চান? তুমি বললে অবশ্যই জানতে চাইব, বলতে না চাইলে জানতে চাই না। আমি বলতে চাই, আপনাকে বলার জন্যই তো বসে আছি, নয়তো কখন চলে যেতাম। বলো।
এখানে না, চলুন একটু বাগানে চলুন। সিরিয়াস কিছু নাকি? হুম, সিরিয়াস, খুবই সিরিয়াস। মন দিয়ে শুনবেন, কিন্তু হাসতে পারবেন না। হাসি আসলেও হাসবো না? না, প্রতিজ্ঞা করুন হাসবেন না। ওকে, প্রতিজ্ঞা করলাম। বলুন প্রমিস। প্রমিস। তাহলে চলুন বাগানে যাই। বাগানে হাঁটতে হাঁটতে মহসিন তৃণার কথা শুনলেন। তিনি হাসলেন না, বিরক্ত হলেন। তৃণা বলল, দুলা ভাই, আপনি কি আমার কথা বিশ্বাস করলেন? না। না কেন? মানুষ অন্যের মনের কথা বুঝতে পারে না। থট রিডিং বলে কিছু নেই। ম্যাজিশিয়ানরা মাঝে মাঝে থট রিডিং বলে কিছু খেলা দেখায়। তারা নানা রকম কৌশল করে। ম্যাজিশিয়ানের থট রিডিংয়ের কথা বলছি না দুলা ভাই, আমি নিশানাথ বাবুর কথা বলছি। উনি সত্যি সত্যি মানুষের মনের কথা বলতে পারেন, মানুষের মাথার মধ্যে ঢুকে যেতে পারেন। উনি কি কোনো জীবাণু না ভাইরাস যে মানুষের মাথায় ঢুকে যাবেন? যা শোনো তাই বিশ্বাস করো কেন? তুমি একজন ডাক্তার, তুমি হবে যুক্তিবাদী। আপনি বুঝতে পারছেন না, আমি যুক্তিবাদী বলে নিশানাথ বাবুর ক্ষমতাটা দেখে এত আপসেট হয়ে গেছি। আপসেট হওয়ার কোনো কারণ নেই। তুমি বাসায় যাও, এই ঠান্ডা জলে চান করে নাও। এই পৃথিবী, এই গ্রহ নক্ষত্র সব চলছে লজিকের ওপর। তুমি যা বলছো তা লজিকের বাইরে, কাজেই আমার তা স্বীকার করার কোনো কারণ নেই। প্রমাণ দেখলেও স্বীকার করবেন না, অস্বীকার করবেন? হ্যাঁ, কারণ তুমি যা প্রমাণ বলে ভাবছো তা তো প্রমাণ নাও হতে পারে। যদি থাকে? বললাম তো নেই। মহসিন অফিসে গেলেন না, সারাদিন ঘরেই রইলেন। খানিকক্ষণ বাগানের কাজ করলেন, স্টুডিওতে গান শুনলেন। দীপাকে বললেন, চলো আজ রাত্রে বাইরে কোথাও খেতে যাই। ট্রিনাও যখন আছে ভালোই লাগবে, অনেক দিন কোথাও যাওয়া হয় না। কিন্তু নিশানাথ চাচাকে এই অবস্থায় রেখে বাইরে যাব, ভাবছি সেটা কি করে বলো তো। যাই। শরীর কি আরো খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কিসব আবল তাবল বকছেন। আবল তাবল তো সবসময় বলতেন, এটা আর নতুন কি? এখন যা সব বলছেন কোনো মাথা মুন্ডু নেই। আমাকে বললেন, মা খবরদার তুমি স্ত্রীতে হাত দেবে না, কোনোভাবেই না। ঘরে যে কটা স্ত্রী আছে সব আমার কাছে দিয়ে যাও। মহসিন স্তব্ধ হয়ে বসে রইলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। দীপা বললেন, কে যন্ত্রণা বলো তো, দুটো স্ত্রী ওর কাছে দিয়ে আসতে হলো। তুমি কি দিয়ে এসেছো? হ্যাঁ, না দিয়ে কি করবো, যা হইচই করছেন। মহসিন ঠান্ডা মাথায় দ্বিতীয় সিদ্ধান্ত নিলেন। দ্বিতীয় সিদ্ধান্ত নিতে তার খুব একটা বেগ পেতে হলো না। তিনি নিজেকে বোঝালেন, অসুস্থ বৃদ্ধ একজন মানুষের অকারণে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এই বৃদ্ধ তো এমনিতেই মারা যাচ্ছেন। দুদিন আগে মারা গেলে কারুর কোনো ক্ষতি হবে না। একজন অথর্ব বুড়োকে হত্যা করাও কোনো কঠিন কাজ নয়, সহজ, খুবই সহজ। অনেক পদ্ধতি আছে, সেই অনেক পদ্ধতির যে কোনো একটি গ্রহণ করা যায়। যেমন নাকের ওপর একটা বালিশ চেপে ধরা। দীর্ঘ সময় চেপে ধরার কোনো প্রয়োজনও নেই। 2 থেকে 3 মিনিটের মামলা। এই মামলা এখনই সেরে ফেলা উচিত, মোটেই দেরি করা উচিত নয়। আজ রাতে সেরে ফেলাই ভালো, দেরি করা যায় না, কিছুতেই না। দীপা বললেন, এই তোমাকে এত চিন্তিত মনে হচ্ছে কেন, কি হয়েছে? এমনি, শরীরটা খুব একটা ভালো নেই। তাহলে যাও শুয়ে পড়ো। তিনি শুয়ে রইলেন। ঠান্ডা মাথায় তাকে ভাবতে হবে, খুব ঠান্ডা মাথায়। হাতে একেবারেই সময় নেই। দীপা বললেন, মাথায় একটু হাত বুলিয়ে দেবো? হাত দাও। তিনি চোখ বন্ধ করে শুয়ে আছেন। দীপা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরামে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি ঘুমোচ্ছেন না। ঘুমোবার উপায় নেই, তাকে জেগে থাকতে হবে, ভাবতে হবে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায়।
রাত 2টোর মতো বাজে। মহসিন খুব সাবধানে বিছানা থেকে নামলেন। দীপা অঘরে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যেই সে তৃপ্তির একটা শব্দ করল। খানিকক্ষণের জন্য তিনি একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। একবার মনে হলো আবার বিছানায় ফিরে আসবেন, কিন্তু পরের মুহূর্তেই সেই পরিকল্পনা বাতিল করে খালি পায়ে সিঁড়ি দিয়ে একতলায় নেমে গেলেন। খুব সাবধানে দরজা খুলে বারান্দায় এলেন। যদিও এত সাবধানতার কোনো প্রয়োজন নেই, তিনি হাঁটছেন নিজের বাড়িতে। কেউ তাকে দেখলেও কিছু যায় আসে না। তিনি যাচ্ছেন নিশানাথের ঘরে। এর মধ্যেও অস্বাভাবিকতা কিছু নেই। তিনি তো যেতেই পারেন। নিশানাথ একজন রোগী মানুষ, রাত বিরেতে তাকে দেখতে যাওয়াই তো স্বাভাবিক। নিশানাথের ঘরে ঢোকাও কোনো সমস্যা নয়। তার ঘরের দরজা খোলাই থাকে, যাতে সময়ে অসময়ে তার ঘরে যাওয়া যায়। মহসিন ছোট ছোট পা ফেলে এগোচ্ছেন। আকাশ মেঘলা, তার শীত শীত করছে, পায়েও ঠান্ডা লাগছে। চটি জোড়া পরে নিলে হতো। নিশানাথবাবুর ঘরের কাছাকাছি আসতেই তিনি কপালের বাঁদিকে এক ধরনের যন্ত্রণা অনুভব করলেন। হালকা যন্ত্রণা। তিনি ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। যন্ত্রণাটা কেমন করে জানি সারা মাথায় ছড়িয়ে পড়ছে। এর মানে কি? নিশানাথ কি তার মাথায় ঢুকে পড়েছে? এটা কি সম্ভব? এটা কি বিশ্বাস্য? অসম্ভবও নয়। এই অদ্ভুত পৃথিবীতে কিছুই অসম্ভব নয়। স্ত্রীর কথা দীপাকে যখন বলা হয়েছে, তখন সম্ভব, অবশ্যই সম্ভব। মহসিন দ্রুত এগিয়ে যেতে চেষ্টা করলেন। তার হাতে সময় নেই। সময় নেই নিশানাথের হাতেও। নিশানাথ মহসিনের মাথার ভেতর ঢুকে গেছেন। তাকেও অতি দ্রুত কাজ করতে হবে। মহসিনের মাথা থেকে নুসরাত জাহান নামের মেয়েটির সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে। কঠিন কাজ। একটি স্মৃতি 10টি স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকে। অন্যগুলি নষ্ট না করে সেই স্মৃতি নষ্ট করা যায় না। স্মৃতির জাল দীর্ঘ ও সূক্ষ্ম, মাকড়সার জালের মতো তা ছড়ানো। এই জাল থেকে একটি করে সুতো ছিঁড়ে ফেলতে হবে। এমনভাবে ছিঁড়তে হবে যেন জালের কোনো ক্ষতি না হয়। কঠিন কাজ, অতি কঠিন কাজ। হাতে সময় খুব কম। মহসিনের মনের ভেতর থেকে কুটিল ক্রোধ, ভয়ঙ্কর ঘৃণাও নষ্ট করে দিতে হবে। যেন প্রবল ভালোবাসা জেগে ওঠে দীপা নামের অসাধারণ মেয়েটির জন্য, যে মেয়েটির জন্ম দেবী অংশে। সময় নেই, মোটেই সময় নেই। কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন কাজ। মহসিন নিশানাথের ঘরে ঢুকে পড়েছেন। নিশানাথ কাত হয়ে শুয়ে আছেন। পায়ের কাছে কোলবালিশ। মহসিন কোলবালিশটা হাতে তুলে নিলেন। তার হাত একটু কাঁপছে। মাথায় যন্ত্রণা প্রবল হয়ে উঠেছে। উঠুক, তিনি তার কাজ এখনই শেষ করবেন। সারা জীবন তিনি তার পরিকল্পনা অক্ষরে অক্ষরে কাজে লাগিয়েছেন, আজও লাগাবেন। এর কোনো নড়চড় হবে না। কিন্তু তার মাথা কেন এলোমেলো হয়ে যাচ্ছে? খুব অস্বস্তি বোধ হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে। হোক, যা ইচ্ছা হোক। তিনি নিচু হয়ে নিশানাথের মুখের ওপর বালিশটা চেপে ধরলেন। সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েক মুহূর্ত। নিশানাথ মৃত্যুর স্বরূপ বুঝতে পারছেন, কিন্তু বড়ই আফসোস, কাউকে তা জানাতে পারছেন না। কারণ তার কাজ শেষ হয়নি, এখনো কিছু কাজ বাকি আছে তার। মহসিন এই মুহূর্তে একটি খুন করছে। এই খুনের স্মৃতিও তার মাথা থেকে সরিয়ে ফেলতে হবে। এই ভয়াবহ স্মৃতি নিয়ে সে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবে না।
এই স্মৃতিও নষ্ট করে দিতে হবে। সময় নেই, এক অনুপল সময়ও নষ্ট করা যাবে না। আর যদি একটু সময় থাকতো, তাহলে মৃত্যুর স্বরূপ অন্য কাউকে বলে যেতে পারতেন। শুধু একটি কথা যদি বলতে পারতেন, যদি জানিয়ে যেতে পারতেন, ভয়াবহ নয়, কুৎসিত নয়, মৃত্যুর সৌন্দর্য জন্মের চেয়ে কোনো অংশে কম নয়। কাকে জানাবেন? মহসিনকে? মন্দ কি? কেউ একজন জানুক। মহসিন সাধারণত খুব ভোরবেলায় জাগেন। আজ ঘুম ভাঙল অনেক বেলায়। দীপা তাঁকে ডেকে তুলে বললেন, এই শুনছ, একটু উঠবে? তোমার একটা টেলিফোন এসেছে। টেলিফোন? কে? আমি ডেকে? আমি নুসরাত জাহান। নুসা? নুসা মানে? হয়েছিস নুসা? নুসাকে চিনতে পারছো না তুমি? কি বলছো? আমি তোমার নুসা। কে উল্টো পাল্টা বকছেন? তুমি এমন করছো কেন? আমাকে কেন চিনতে পারছো না? আমি তোমার নুসা। আমি নুসা, আমাকে চিনতে পারছো না তুমি? রাবেশ। মহসিন টেলিফোন নামিয়ে রাখলেন। বিছানার পাশে দীপা দাঁড়িয়ে আছেন, তার চোখ জলে ভেজা। সেই দিকে তাকিয়ে মহসিনের মন মায়ায় ভরে গেল। এত গভীর মায়া, এত গভীর মমতা তার ভেতরে যে আছে, তা তিনি কখনো বোঝেননি। এই মমতার উৎস কি? তিনি হাত বাড়িয়ে দীপাকে স্পর্শ করলেন। দীপা নিচু গলায় বলল, নিশানার চাচা কাল রাতে মারা গেছেন। দীপার চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে। মহসিনের চোখও ভিজে উঠল। তিনি গভীর বেদনা বোধ করলেন। ফিসফিস করে বললেন, দীপা, মন খারাপ করতে নেই। মৃত্যু আনন্দময়, আমরা জানি না বলেই ভয় পাই। এইটুকু বলেই তিনি চমকে উঠলেন। কেন এরকম একটা অদ্ভুত কথা বললেন ভেবে পেলেন না। তার মনে হলো এই কথাগুলি তিনি স্বপ্নে পেয়েছেন। হ্যাঁ, অদ্ভুত একটা স্বপ্ন তিনি কাল রাতে দেখেছেন। যেন খুব একটা শীতের রাত, খালি পায়ে হেঁটে হেঁটে তিনি কোথায় যেন যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? দীপা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। তার গাল অশ্রুতে ভেজা। মহসিন সেই অশ্রু মুছিয়ে দিতে চেষ্টা করছেন। তিনি গাঢ় স্বরে ডাকলেন, দীপা। দীপা কিছু বলল না। আমি তোমাকে ভালোবাসি দীপা, এরকম করে কেঁদো না। আমার কষ্ট হচ্ছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। এই কথা বলতে বলতে সত্যি সত্যি মহসিনের চোখে জল এসে গেল। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র তো আর কিছু নেই। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি, সব মালিন্য কেটে যায়। এখানেই শেষ হলো আমাদের আজকের গল্প কুহক। গল্প পাঠ ও অভিনয়ে ছিলাম আমি নিবেদিতা এবং অরিন। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ।